সবাইকে গুড আফটারনুন। যারা আমাকে অনলাইনে দেখছো, ইউটিউবে দেখছো বা অন্য কোনো মিডিয়ামে দেখছো, তাদের সবার জন্য বলি, আজকে আমরা রিসার্চের সেকেন্ড ক্লাসটা শুরু করতে চলেছি। ফার্স্ট ক্লাস কী ছিল একটু রিসার্চে আমরা একটু ডিসকাস করব, তারপর আমরা সেকেন্ড ক্লাসটায় যাব। ফার্স্ট ক্লাসে কী ছিল? কারোর কোনো আইডিয়া কি করেছিলাম ফার্স্ট ক্লাসে? রিসার্চের মিনিং নিয়ে কথা বলেছিলাম, ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলেছিলাম, টাইপস নিয়ে কথা বলেছিলাম। আচ্ছা, আর কি? ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি একটু মুখে মুখে বলেছিলাম, অ্যাজ সাচ ওখানে সেরকম কিছু ছিল না, ওটা আমরা পরে ডিসকভার করব। এই হচ্ছে আমাদের আগের দিনের মোটামুটি ক্লাস। তার আগে একটু বলে রাখি, তোমরা যারা আমাদেরকে দেখছো, আমাদের জয়েন করতে চাও, আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে জয়েন করতে পারো। ইউটিউবে আমাদের ভিডিওস অ্যাভেলেবেল আছে, সেখান থেকেও তোমরা আমাদের ভিডিওসগুলো দেখতে পারো। নেট সেট জেআরএফের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আজকে এখান থেকে আমরা স্টার্ট করব, সেটা হচ্ছে রিসার্চ মেথডস আর মেথডোলজি। দুটো কথা যেরকম আলাদা, দুটোর কাজও আলাদা। প্রথমটা হচ্ছে রিসার্চ মেথড। রিসার্চ আমরা পড়েছিলাম, রিসার্চ জিনিসটা কি, যে অলরেডি কিছু এক্সিস্ট করছে, রিসার্চ আবার করে পুনরায় সার্চ করা, সেটাই হচ্ছে আমার রিসার্চ। তাহলে মেথড বলতে কি বোঝায়? মেথড হচ্ছে, রিসার্চ মেথড হচ্ছে এমন কিছু প্রসিডিওর বলতে পারো, এমন কিছু স্কিমস বলতে পারো, বা এমন কিছু অ্যালগরিদম। এখন আমাদের সব কিছু দেখবে অ্যালগরিদমে চলে, তাই না? যেটা আমরা বেশি ফলো করি সেটাই আমাদের সামনাসামনি আসতে থাকে। তাহলে এমন কিছু ওয়েজ, এমন কিছু মিনস, এমন কিছু মাধ্যম যেটা দিয়ে আমি আমার রিসার্চটা কমপ্লিট করতে পারবো। সিম্পলার ওয়েতে বলতে গেলে, যেটা দিয়ে, যার মাধ্যমে আমি রিসার্চ অবধি পৌঁছাতে পারবো, সেটাই হচ্ছে আমার মেথড। মানে মেথডকে আমি বলতে পারি রাস্তা, রাস্তা দিয়ে চলে আমি আমার গোল অবধি পৌঁছাচ্ছি, গোল হচ্ছে আমার রিসার্চটা। আর যেই পথ দিয়ে আমি যাচ্ছি সেটাই হচ্ছে আমাদের মেথড। রিসার্চারকে রিসার্চ করার সময় যে স্টাডি করতে হয়, সেই সমস্ত কিছুকেই আমরা একসাথে বলবো রিসার্চ মেথড। রিসার্চ মেথড আমাদের থিওরিটিক্যাল হতে পারে, তাই না? থিওরিটিক্যাল অনেক প্রসিডিওর্স হতে পারে, আবার এক্সপেরিমেন্টালও হতে পারে। এক্সপেরিমেন্টাল আমরা ল্যাবে বসে করছি যখন, সেটা এক্সপেরিমেন্টালও হতে পারে। নিউমেরিক্যালস থাকতে পারে, কোয়ান্টিটেটিভ রিসার্চ নিউমেরিক্যালস থাকছে, আর কিছু স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর থাকছে। স্ট্যাটিস্টিক্স ছাড়া আমাদের পক্ষে রিসার্চের যে অ্যানালিসিস, ডেটা তো আমি কালেক্ট করে নিলাম, কিন্তু ডেটাটাকে কিভাবে অ্যানালাইজ করব, বাড়ছে না কমছে, আনচেঞ্জ থাকছে, কি হচ্ছে, সেগুলো আমরা কিভাবে দেখব, সেই জন্য আমাদের দরকার হচ্ছে স্ট্যাটিস্টিক্সের। আমাদের সাথে অনলাইনে দুজন জয়েন করেছে, ভাস্বতী আর সেরিনা, বাকিরা আশা করছি করবে। যাই হোক, তো এইটা হচ্ছে আমাদের রিসার্চের মেথড। মেথড মানে কি, যেই পথে চলে আমরা রিসার্চ অবধি পৌঁছাচ্ছি, সেটাই হচ্ছে আমার রিসার্চ মেথড। নেক্সট আমরা চলে যাব মেথড আর মেথডোলজি। কথাটা যেরকম আলাদা, কি বললাম, জিনিস দুটোও আলাদা। মেথডোলজি হচ্ছে গিয়ে পুরো বিষয়টাকে আমরা বলবো মেথডোলজি, আর মেথডটা মেথডোলজির আন্ডারে পড়বে। মানে পুরো জিনিসটা যদি আমার রিসার্চের মেথডোলজি হয়, যেমন আমি কোয়ালিটেটিভ করব না কোয়ান্টিটেটিভ করব, এটা হচ্ছে আমার রিসার্চের মেথডোলজি, তাই না? সেটা হচ্ছে আমার রিসার্চের মেথডোলজি, যে আমি অ্যাকচুয়ালি পুরো রিসার্চটা কি করতে চাইছি, ডিজাইনটা আমার কি হবে রিসার্চের, সেটা হচ্ছে আমার মেথডোলজি। আর মেথডস হচ্ছে গিয়ে সেই টুলগুলো যেগুলো মেথডোলজির আন্ডারে আমরা ইউজ করব। সাপোজ কোয়ান্টিটেটিভ রিসার্চ করছি আমরা, কোয়ান্টিটেটিভ রিসার্চের আন্ডারে কি করছি, এক্সপেরিমেন্টাল কিছু একটা স্টাডি করছি। কোয়ালিটেটিভ রিসার্চ করছি আমরা, কোয়ালিটেটিভের আন্ডারে আমরা কেস স্টাডি করছি। বোঝা গেল? তো কোয়ালিটেটিভটা হচ্ছে আমার মেথডোলজি, আর কেস স্টাডিটা হচ্ছে আমার মেথড। বোঝা গেল দুটোর তফাৎ, পার্থক্যটা ক্লিয়ার সবার?
মেথড হচ্ছে, মেথডোলজি আমরা কখন ঠিক করব, আমরা ভীষণ ইনিশিয়াল একটা ফেজে আমরা মেথডোলজি, ওই যে কোয়ালিটেটিভ করব কি কোয়ান্টিটেটিভ করব, ডেসক্রিপটিভ করব, কি করব, সেটা হচ্ছে আমরা খুব ইনিশিয়াল একটা স্টেজে ওটা সিলেক্ট করি। মেথড কিন্তু আমাদের বিভিন্ন স্টেজে চেঞ্জও হতে পারে। হয়তো আমার মনে হচ্ছে এই মেথডটা আমার রিসার্চের জন্য অ্যাপ্লিকেবল নয়, বা করেছিলাম শুরু কিন্তু ওই দিকে আমি ঠিক পৌঁছাতে পারছি না, তখন অ্যাপ্লাই করার পরে যেটা হয় সেটা মেথড না, কি অ্যাপ্লাই করছো সেটাও মেথড। বোঝা গেল? যেটা বলছিলাম যে ধরো আমি একটা কিছু নিয়ে স্টার্ট করেছি কিন্তু আমার মনে হচ্ছে এই পার্টিকুলার মেথডে গিয়ে আমি ঠিক পাচ্ছি না, বা এটার সাথে আমাকে আরও একটা কিছু করতে হবে, তখন আমি আমার মেথডটা কিন্তু হয় চেঞ্জ করতে পারবো, নয় কিছু অ্যাডিশন করতে পারবো, কিন্তু মেথডোলজি আমি চেঞ্জ করতে পারবো না। আমাকে প্রথমেই ধরে নিতে হবে যে আমি কোয়ালিটেটিভ করতে চাইছি না কোয়ান্টিটেটিভ করতে চাইছি, ডেসক্রিপটিভ করতে চাইছি না অন্য কিছু করতে চাইছি, বোঝাতে পেরেছি, হিস্টোরিক্যাল করতে চাইছি, অনেকগুলো টাইপ আমরা আগের দিন পড়েছি। আচ্ছা, একটা সিস্টেমিক স্ট্র্যাটেজি তো বটেই মেথডোলজি, আমরা পরপর সিস্টেম ওয়াইজ মানে আমরা ক্রোনোলজি ফলো করে রিসার্চ করে থাকি, সেই জন্য এটা হচ্ছে গিয়ে সিস্টেমেটিক। আর মেথড অনেকটা, আমি যদি সহজ করে বলি, মেথডোলজি হচ্ছে আমার জিগস পাজলের পুরো যে পাজলটা আছে সেটা, আর মেথড হচ্ছে এক একটা পিসেস। এটা হচ্ছে ডিফারেন্স দুটোর মধ্যে, যদি আমি খুব সহজে বলতে চাই সেটা হচ্ছে ডিফারেন্স। নেক্সট আমরা চলে যাব, এখানে দেখো কিছু কিছু মেথড, রিসার্চ মেথডের কয়েকটা আমাদের অলরেডি জানা, আমরা নতুন করে আজকে আরও কয়েকটা কিছু পড়ব। কি কি মেথড, কি কি টাইপের মেথড আছে, কি কি টাইপের রিসার্চ মেথড এখানে আমরা অ্যাভেলেবল পেতে পারি। প্রথমেই হচ্ছে দেখো এখানে যেটা দিয়েছে কোয়ান্টিটেটিভ, অলরেডি ডিসকাসড আগের দিন। আচ্ছা, কোয়ালিটেটিভও ডিসকাসড, লঙ্গিটিউডিনাল পড়েছি, তাই তো। কেস কন্ট্রোল পড়েছি আমরা, কেস কন্ট্রোল হচ্ছে অলরেডি কিছু একটা হয়েছে সেটা সেটা হচ্ছে, সেটাকে কেস কন্ট্রোল বলবো না সেটাকে কেস স্টাডি বলবো? কেস স্টাডি, তাহলে কেস কন্ট্রোল আমরা পড়েছি? পড়িনি কেস কন্ট্রোল তো, কেউ পড়েন তাহলে বললে কেন? হ্যাঁ পড়েছি। কেস স্টাডি, কেস কন্ট্রোল আলাদা। কেস কন্ট্রোল হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইনে আমরা করে থাকি, যে একটা কিছুকে আমরা কন্ট্রোল মানে হচ্ছে যেটাকে চেঞ্জ করা যায় না। রিসার্চে দুটো থাকে, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ থাকে, একটা কন্ট্রোল গ্রুপ থাকে। কন্ট্রোল গ্রুপ মানে হচ্ছে যার নিরিখে আমরা ওটাকে দেখব, মানে যেটাকে আমরা আইডিয়াল ধরে চলবো, বোঝাতে পারছি, ওটার সাথে সব কিছুকে কম্পেয়ার করব। আর এক্সপেরিমেন্টাল কোনটা? এক্সপেরিমেন্টাল হচ্ছে যেটাকে আমরা ম্যানিপুলেট করব, যেটার মধ্যে আমরা চেঞ্জেসগুলো দেখব, আর সেই চেঞ্জেসগুলোকে কার সাথে কম্পেয়ার করব? কন্ট্রোলের সাথে কম্পেয়ার করব। কন্ট্রোল কখনো চেঞ্জ করা যায় না, কন্ট্রোল একই থাকবে। কাকে চেঞ্জ করতে পারবো? এক্সপেরিমেন্টাল গ্রুপ যেটা থাকবে তাকে আমরা চেঞ্জ করতে পারবো। সবার ক্লিয়ার এই অবধি? এটা হচ্ছে কেস কন্ট্রোল। গ্রাউন্ডেড থিওরি এখনো অবধি করনি, আমরা করব। ক্রস সেকশনাল করেছি আমরা, লঙ্গিটিউডিনাল যদি করে থাকি, ক্রস সেকশনাল তো ডেফিনেটলি করেছি। লঙ্গিটিউডিনাল মানে একই জিনিস নিয়ে দিনের পর দিন দেখে যাওয়া, ওভার দ্য টাইম তার কী কী চেঞ্জেস আসছে। ক্রস সেকশনাল হচ্ছে ওয়ান টাইম আমরা দেখছি। এছাড়া কোরিলেশনাল তোমরা এখন অবধি করনি, মানে বলেছি কিন্তু কোরিলেশনাল এই ওয়ার্ডটা তোমাদের সাথে খুব একটা পরিচিত তোমরা নও। কোরিলেশনাল মানে হচ্ছে যেখানে আমরা, যেখানে নিবেদিতা আমাদের সাথে জয়েন করেছে, যেখানে আমরা রিলেশনশিপ এস্টাবলিশ করার চেষ্টা করি। যেমন ওই যে সিগারেট খেলে ক্যান্সার হয় কি হয় না, একটা হচ্ছে কজ, একটা হচ্ছে এফেক্ট। এখানে কজ কোনটা? সিগারেট খাওয়া। এফেক্ট কোনটা? ক্যান্সার। তাহলে একটা হলে আরেকটা হচ্ছে কিনা দেখছি, নাও হতে পারে। আমি প্রথমে বায়াসড হয়ে যাব না যে হবেই, আমার ওকে ওপেন মাইন্ডেড থাকতে হবে রিসার্চ করার ক্ষেত্রে। তো আমি প্রথমে ধরে নিচ্ছি হয় কি হয় না আমি জানি না, আমি স্টাডি করে দেখবো হয় কি হয় না। তো এখানে আমার কজ হচ্ছে সিগারেট স্মোকিং, আর আমার এফেক্টটা হচ্ছে ক্যান্সার। এইটা হচ্ছে আমাদের কো রিলেশনাল রিসার্চ, একটার সাথে আরেকটা রিলেশনশিপ আছে, সেই জন্য এটার নাম হচ্ছে কো রিলেশনাল রিসার্চ। অ্যাকশন রিসার্চ আগের দিন আমরা ডিসকাস করেছি। আচ্ছা, মিক্সড মেথড রিসার্চ মানে সব কিছুকে যখন আমরা মিক্সড করে কিছু একটা করছি সেটাই মিক্সড মেথড, আলাদা করে সেরকম কিছু না। ডেসক্রিপটিভ আমরা সবাই খুব ভালো করে জানি, এখানে দেখবে সার্ভে বলে আছে, সার্ভে কোয়েশ্চেনিয়ার, আজকেও আমরা ডিসকাস করব একটুখানি। আর আছে মেটা অ্যানালিসিস।
মেটা অ্যানালিসিস মানে হচ্ছে তোমার কাছে তুমি কিছু একটা স্টাডি করেছো বা অন্য কেউ 10জন আরও কিছু স্টাডি করে রেখেছে, তুমি তাদের স্টাডিগুলোকে অ্যানালাইজ করে একটা রিভিউ লেখার চেষ্টা করছো। রিভিউ আমি আগের দিনও তোমাদের সাথে ডিসকাস করেছিলাম। রিভিউ মানে হচ্ছে 10জনের কাজকে তুমি প্রথমে পড়লে, তারপরে নিজের ভাষায় কিছু একটা লিখলে, যেটা বুঝলে সেটা লিখলে, সেটাকে রিভিউ বলে বা মেটা অ্যানালিসিসও বলতে পারো। অ্যানালাইজ করে তুমি দেখছো যে অ্যাকচুয়ালি কি অ্যাভেলেবল ডেটা আছে, সেখান থেকে আমি এখনো অবধি কি জানতে পেরেছি, সেটাকে তুমি ছোট করে নিজের ভাষায় লিখছো। ক্লিয়ার? আচ্ছা, এগুলো গেল টাইপস অফ রিসার্চ মেথড। এরপরে আমরা একটু এদের ফিচার্সগুলোর দিকে দেখব। প্রথমেই দেখবে আমাদের আছে এক্সপেরিমেন্টাল রিসার্চ মেথড। এক্সপেরিমেন্টাল মানেই হচ্ছে আমি সেখানে ম্যানিপুলেট করব যে কোনো একটা ভেরিয়েবল। আচ্ছা, কোন ভেরিয়েবলকে আমরা ম্যানিপুলেট করতে পারি? ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা ম্যানিপুলেট করতে পারি। তার এফেক্টটা কার মধ্যে দেখব? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে আমরা তার এফেক্টটা দেখব, তাই তো? একটা এক্সাম্পল ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এক্সাম্পল। আমি আমার এক্সাম্পল ছাড়া নিজেদের একটু মাথা খাটিয়ে, যাক ভাল লাগলো ওর মনে আছে, নিজেদের একটু মাথা খাটিয়ে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলো, যা খুশি হতে পারে। ব্রেনস্টর্মিং করতে হবে। আমি কমপ্ল্যান দিয়ে দিয়েছিলাম, তুমি হরলিক্স দিয়ে দিতে পারো না। রাখলাম। ভলিউম মানে কি বলতে চাইছো? মানে জল, আচ্ছা টেম্পারেচারটাকে কতটা বাড়াবো যাতে তাড়াতাড়ি হবে? হ্যাঁ, হতে পারে। এখানে ডিপেন্ডেন্ট কোনটা, ইন্ডিপেন্ডেন্ট কোনটা? হুম, টেম্পারেচারটা। তাহলে আমরা ম্যানিপুলেট কাকে করলাম? টেম্পারেচারকে ম্যানিপুলেট করলাম। সবার কাছে ক্লিয়ার? এরকমই একটু ভাবলেই হয়ে যাবে। তাহলে প্রথমেই দেখো আমাদের আছে যেটা প্রথমেই জানি এক্সপেরিমেন্টাল মেথড যেটা আছে, এক্সপেরিমেন্টাল মেথডটা সবসময় হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। কারণ এক্সপেরিমেন্ট করছি, প্রথম থেকে আমাকে প্রোটোকল ফলো করতে হবে। প্রোটোকল ফলো না করলে আমার কিছুই হবে না। তাই সবসময় সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। অবশ্যই পজিটিভিস্ট অ্যাপ্রোচ। আগের দিন আমরা পজিটিভিজম পোস্ট পজিটিভিজম পড়েছিলাম। সাইন্টিফিক অ্যাপ্রোচ, যা দেখছি সেটাই আমি আমার রিসার্চে ইনক্লুড করতে পারবো। নিজের ইন্টারপ্রিটেশনে এখানে কোনো জায়গা নেই। এটা হতে পারতো কিন্তু হয়নি, এরকম জায়গা আমাদের নেই সাইন্টিফিক রিসার্চে। যেটা এক্স্যাক্টলি হচ্ছে আমরা সেটাই দেখাবো। যেখানে রিসার্চার ম্যানিপুলেট করতে পারবে, একটা ভেরিয়েবলকে ম্যানিপুলেট করতে পারে, একটার বেশি ভেরিয়েবলও থাকতে পারে যাকে আমরা ম্যানিপুলেট করতে পারি, এবং অবশ্যই সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কখনোই হবে না। ফিচার কি কি আছে? প্রথমে এই স্টাডি ডিজাইনটা, এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনটা এস্টাবলিশ করাই হয়েছে কজাল রিলেশনশিপের জন্য। কজাল রিলেশনশিপ মানে কি? কোনটার কজ কোনটা? কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ। এখানে কজটা কি ছিল? টেম্পারেচারটা বাড়ানোর জন্য, মানে কমানোর জন্য জলটা তাড়াতাড়ি বরফে পরিণত হচ্ছে। তাহলে এখানে কজ আছে আমার, আর এফেক্টে কি? জলটা বরফে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে একটা কজাল রিলেশনশিপ আমরা দেখতে পাচ্ছি দুটো ভেরিয়েবলের মধ্যে। সিস্টেম্যাটিক তো বটেই, সাইন্টিফিকও বটেই। আর তারপরে হচ্ছে হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করতে পারবো। যেহেতু হাইপোথিসিস আজকের ক্লাসেই আছে, আমি এখন যাচ্ছি না, একটু পরে আমরা হাইপোথিসিস নিয়ে ডিটেলে ডিসকাস করব। তাহলে এই কয়েকটা জিনিস হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল রিসার্চ মেথডের মধ্যে পড়বে। যখনই আমরা এক্সপেরিমেন্টাল স্টাডি করতে চাইবো, এগুলোকে মাথায় রাখতে হবে। এছাড়া দেখবে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের মধ্যে কতগুলো ডেসক্রিপটিভে চলে গেছে। আচ্ছা, আমি কয়েকটা কথা বলে দিই। এক্সপেরিমেন্টাল ডিজাইনে আমাদের এটা এখানে নেই, আমি নোটে আছে, তোমাদের যে নোটটা প্রোভাইড করা হবে ওখানে আছে। আমি বলে দিচ্ছি, তোমাদের দরকার হলে একটু লিখে রাখতে পারো। এক্সপেরিমেন্টাল ডিজাইনের ক্ষেত্রে এখানে জায়গা আছে, আমাদের 4 রকমের এক্সপেরিমেন্টাল ডিজাইন করা যাবে।
কি কি এক্সপেরিমেন্টাল ডিজাইন করা যাবে? প্রথমটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ধরো আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইন্ডিপেন্ডেন্ট মেজার বলে একটা জিনিস আছে। ইন্ডিপেন্ডেন্ট মেজার মানে হচ্ছে আমি দুটো ভেরিয়েবল নিয়েছি, দুটো আলাদা ভেরিয়েবল নিয়েছি, তাদের মধ্যে কোনো সম্পর্ক অ্যাজ সাচ নেই। যেমন আমি দেখতে চাইছি আচ্ছা, আমার পড়ানোর উপর ডিপেন্ড করছে তোমাদের ক্লাসে ইন্টারেস্ট পাওয়া এবং না পাওয়া, তাই তো? এটা হচ্ছে আমার স্টাডি। আমি এক্সপেরিমেন্ট করে দেখতে চাই যে কেমনভাবে পড়ালে তোমাদের আরও এঙ্গেজ করা যাবে। বোঝা গেছে? তাহলে এখানে আমি দেখো দুটো আলাদা ভেরিয়েবল নিয়েছি, একটা হচ্ছে পড়ানোর স্টাইল, আরেকটা হচ্ছে তোমাদের ইন্টারেস্ট। একই মানুষের দুটো জিনিস নয় কিন্তু, একটা মানুষ আমি, আরেকটা হচ্ছে মানে একটা গ্রুপ আমি, আর আমরা রিসার্চে গ্রুপ ভাগ করি, তাই তো? একটা গ্রুপ আমি, একটা গ্রুপ হচ্ছে তোমরা। আমি হচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমাকে ম্যানিপুলেট করছি আমি। তোমরা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তোমাদের এফেক্টটা মানে তোমরা কি এফেক্ট দেখাবে সেটা ডিপেন্ড করছে কার ওপর? আমার পড়ানোর ওপর, তাই তো? বোঝাতে পারলাম? তাহলে এখানে আমরা এটাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট মেজার বলা যায়, ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ বলা যায়, এরকম অনেক কিছু, ইন্ডিপেন্ডেন্ট মেথডও বলে। মানে কি, যেই দুটো ভেরিয়েবল আমি চুজ করলাম সেই দুটো ভেরিয়েবল হচ্ছে একটা আরেকটার ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর ওপরে ডিপেন্ডেন্ট নয়, দুটো আলাদা গ্রুপ থাকছে সেখানে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্টাডি, ইন্ডিপেন্ডেন্ট মেথড বা যা খুশি বলা যেতে, মানে ইন্ডিপেন্ডেন্ট মেজারও বলা যেতে পারে। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে রিপিটেটিভ। রিপিটেটিভ মানে কি? রিপিটেটিভ মানে হচ্ছে একই মানুষের ওপরে আমি দুবার করে টেস্ট করে দেখছি। সাপোজ তোমাদের ক্ষেত্রে, তোমরা আমার সাবজেক্ট, সবাই তোমরা আমার সাবজেক্ট, তোমাদের ওপরেই আমি সেম সাবজেক্টের ওপরে দুটো জিনিস আমি দেখতে চাই। কি দেখতে চাই? একটা হচ্ছে তোমরা যদি মক টেস্ট দাও তাহলে তোমাদের কি ইমপ্রুভমেন্ট হচ্ছে পড়ার ক্ষেত্রে, এটা আমার একটা দেখার বিষয় হতে পারে। আরেকটা দেখার বিষয় হতে পারে তোমাদেরই ক্ষেত্রে, যে তোমরা যদি রোজের পড়াটা রোজ করছো তাহলে কি তোমরা মক টেস্টটা বেটার দিতে পারবে? তাহলে আমি কার ওপরে এই দুটো টেস্ট করছি? তোমাদের ওপরেই করছি। সেম সাবজেক্টের ওপরে দুটো আলাদা টেস্ট আমি করছি, মানে দুটো আলাদা জিনিস আমি তোমাদের সাথে ওপরে দেখতে চাইছি, সেই জন্য এটা হচ্ছে রিপিটেটিভ মেজার। রিপিটেটিভ কেন? একই সাবজেক্টকে আমি টেস্ট রিপিট করছি। প্রথমটায় আমি কি করলাম, আলাদা আলাদা ক্ষেত্রে আমি চুজ করেছিলাম। ধরো তোমাদের একটা দেখছি কিছু, আর আমার একটা কিছু দেখছি, সেই জন্য হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মেজার। আমার সাথে তোমাদের সম্পর্ক আছে অবশ্যই, কিন্তু তোমাদের সাথেই তোমাদের সম্পর্ক নেই। বুঝতে পারছি? তোমরা হচ্ছে স্পেসিফিক আলাদা একদম মানুষ, সেই জন্য এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মেজার, আর এটা হচ্ছে রিপিটেটিভ মেজার। একই লোকের ওপর যখন দুবার, তিনবার, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 10টা জিনিস যখন একই লোকের ওপরে দেখছি আমি, তখন সেটা হচ্ছে রিপিটেটিভ মেজার। ক্লিয়ার সবার? আচ্ছা, এই দুটো বোঝা গেছে? আমি তাহলে একটু ইরেজ করব, এগুলো সব নোটে পাবে, অসুবিধা হবে না, শুধু এখন লিখে রাখো, নাহলে বুঝতে পারবে না। 3 নম্বর হচ্ছে কোয়াসাই এক্সপেরিমেন্টাল। কোয়াসাই এক্সপেরিমেন্টাল মানে হচ্ছে, এক্সপেরিমেন্টাল তো আমরা করছি, তার আন্ডারে কোয়াসাই। কোয়াসাই কেন? পুরোপুরি এক্সপেরিমেন্টাল মডেলটাও ফলো করছে না, কিছুটা করছে। এক্সাম্পল ছাড়া বোঝা যাবে না। যেমন ধরো আমি দেখব যে ইউরোপিয়ান দুটো কান্ট্রি, আচ্ছা ইংল্যান্ড আর আয়ারল্যান্ড, দুটো কান্ট্রির লোকেদের মধ্যে বিহেভিয়ারাল ডিফারেন্স কি হতে পারে, এটা হচ্ছে আমার স্টাডি। এবার যেটা আমি দেখব সেটা তো আমার অবশ্যই এক্সপেরিমেন্টালের মধ্যে পড়ছে। আমি ওদের মধ্যে মানে ওদেরকে ম্যানিপুলেট করে করে দেখবো যে ওদের কি কি, এই সিচুয়েশানে যদি ওদেরকে ফেলি, ইংলিশ মানুষদেরকে যদি আমি এই সিচুয়েশানে ফেলি তাহলে তারা কেমন রিয়াকশন দিচ্ছে, আবার যদি আইরিশ লোকেদেরকে আমি একটা পার্টিকুলার সিচুয়েশানে ফেলি ওরা কেমন বিহেভ করছে। তাহলে আমি ম্যানিপুলেট কিন্তু করছি ওদের, মানে সিচুয়েশানটাকে ম্যানিপুলেট করছি ওদের ওপরে এফেক্টটা দেখার জন্য। ঠিক আছে? এক্সপেরিমেন্টাল কেন বোঝা গেল? এই কারণে এটা এক্সপেরিমেন্টাল। কিন্তু ওই যে ইংলিশ আর আইরিশ দুটো জায়গার লোকেদেরকে আমি ঠিক করে নিয়েছি, সেটা আমি কিছু করতে পারবো না। ওটা ইংলিশ
মানে ইংল্যান্ড থেকে আসছে বলে স্পেসিফিক কিছু কালচারাল এফেক্টের জন্য পার্টিকুলার বিহেভিয়ার দেখাবে ওরা, আবার আয়ারল্যান্ড থেকে আসছে বলে পার্টিকুলার কিছু ওদের আলাদা কালচারাল কিছু রুটস আছে যার জন্য ওরা ওই বিহেভিয়ারটা দেখাবে। ইংলিশরা একরকম দেখাবে, আইরিশরা আরেক রকম দেখাবে। কেন দেখাবে? ওরা ইংলিশ, ওদের কিছু আলাদা কালচারাল ব্যাপার আছে সেই কারণে দেখাচ্ছে। এরা আইরিশ, এদের কিছু প্রিডমিনেন্স আছে সেই জন্য এরা ওইটা দেখাচ্ছে। তার মানে ইংল্যান্ড আর আয়ারল্যান্ড এইটা আমি চেঞ্জ করতে পারছি না, এটা একই থাকছে। তাহলে প্রথম থেকে কিছু প্রিডিটারমাইন্ড থাকছে। এক্ষেত্রে প্রিডিটারমাইন্ডটা কি? ইংল্যান্ড আর আয়ারল্যান্ড, এটা হচ্ছে প্রিডিটারমাইন্ড, এটা আমি চেঞ্জ করতে পারবো না। আমি কি চেঞ্জ করতে পারবো? ওদের বিহেভিয়ারগুলো আমি অন্যান্য সিচুয়েশন চেঞ্জ করতে পারবো, ওদের বিহেভিয়ারও আমি চেঞ্জ করতে পারবো না। আমি কিছু সিচুয়েশনকে ম্যানিপুলেট করছি যাতে আমি ওদের পার্টিকুলার বিহেভিয়ারটা দেখতে পারি। যেহেতু ম্যানিপুলেট করছি তাই এটা এক্সপেরিমেন্টাল, কিন্তু যেহেতু একটা প্রি ডিটারমাইন্ড ফ্যাক্টরও থাকছে তাই পুরোপুরি এক্সপেরিমেন্টাল না, একটু কোয়াসাই এক্সপেরিমেন্টাল। আমি তফাৎ বোঝাতে পেরেছি? ক্লিয়ার? সবার ক্লিয়ার? যারা অনলাইনে ক্লাস করছো, ভাস্বতী, সেরিনা, নিবেদিতা, সুমনা, সৌমিলি, বলো এটা বোঝা গেছে? এটা একটু ডিফিকাল্ট, একটু মাথা খাটাতে হবে। এক্সপেরিমেন্টাল আর কোয়াসাই এক্সপেরিমেন্টালের ডিফারেন্সটা বলেছি, বলো কারোর কিছু সমস্যা? এটা গেল কোয়াসাই এক্সপেরিমেন্টাল। বলো একটু, আমি ওয়েট করে যাচ্ছি যদি ওখানে কারোর সমস্যা হয়। কেউ একটা কিছু বলেছে। একটু চ্যাটে যাবেন, তাহলে বুঝতে পারবো কে কি বলেছে। ওকে, কোয়াসাই এক্সপেরিমেন্টাল হলো। 4 নম্বর হচ্ছে ম্যাচড পেয়ার। ম্যাচড পেয়ার নামটা শুনেই মনে হচ্ছে এখানে কিছু পেয়ার থাকবে, ম্যাচিং করে পেয়ারটাকে আমি বানাবো। আচ্ছা, তোমাদের মধ্যে থেকে আমি দুটো গ্রুপ করে দিয়েছি, কোনো জেন্ডারের ভিত্তিতে না, অন্য কিছুর ভিত্তিতে না, জাস্ট আমি র্যান্ডামলি দুটো গ্রুপ করে দিয়েছি। এই হাফ থেকে হাফ জন এদিকে, হাফ জন ওদিকে, ঠিক আছে? এরকম দুটো গ্রুপ ভাগ করে দিয়েছি। এবার দুটো গ্রুপের মধ্যে আমি প্রত্যেককে সাপোজ কিছু জিজ্ঞেস করে মানে একটা আমি তাদেরকে সার্ভে করলাম, কোয়েশ্চেনিয়ার দিলাম। কোয়েশ্চেনিয়ার থেকে আমি বুঝলাম যে ও আর ওরা ওদের দুজনের মধ্যে কিছু সিমিলারিটি আছে। তখন আমি কি করলাম, ওকে আর ওকে নিয়ে একটা সেপারেট ছোট একটা গ্রুপ বানালাম, নাম দিলাম গ্রুপ এ। আমি প্রথমে দুটো আলাদা গ্রুপ 1 আর গ্রুপ 2 করেছিলাম। সেখান থেকে আমি কোয়েশ্চেনিয়ার দিলাম। আমি দেখব গ্রুপ 1 এর আর গ্রুপ 2 এর পার্টিসিপেন্টদের মধ্যে কি কি সিমিলারিটি আছে। সেই সিমিলারিটির বেসিসে আমি দুজনকে আলাদা করে নিলাম। আবার দেখলাম ওর আর ওর মধ্যে কিছু সিমিলারিটি আছে। কিভাবে সিমিলারিটি বুঝছি? কোয়েশ্চেনিয়ার দিয়েছি, কোয়েশ্চেনিয়ারটাকে অ্যানালাইজ করে আমি সিমিলারিটি খোঁজার চেষ্টা করছি। দেখছি ও আর ও একই রকমের আনসার দিয়েছে, তাহলে ওদেরকে আমি গ্রুপ বি বানালাম। আবার ও আর ও দিয়েছে একরকম, ওদেরকে সি বানালাম। তাহলে আমি কি করছি? পেয়ার বানাচ্ছি, জোড়ায় জোড়ায় আমি ভাগ করছি, ম্যাচিং করে ভাগ করছি। ম্যাচিংটা কিভাবে করছি না, আমি কোয়েশ্চেনিয়ারের বেসিসে তোমাদের মধ্যে সিমিলারিটিস খোঁজার চেষ্টা করছি, সেই সিমিলারিটিগুলো পেয়ে আমি তোমাদেরকে পেয়ারে ভাগ করছি। সেটা হচ্ছে আমাদের ম্যাচড পেয়ার। সবসময় রিসার্চের ক্ষেত্রে এই যে ফ্যালাসি বলে না ভয় পায়, এই দুটোর ক্ষেত্রে সবসময় না এক্সাম্পল মনে রাখবে, মুখস্থ করতে যাবে না, এক্সাম্পলগুলো মনে রাখবে। এক্সাম্পল মনে রাখলে দেখবে কোয়েশ্চেন পারবে। কারণ কোয়েশ্চেন কি হয়, এরকম ডিরেক্ট কোয়েশ্চেন আসে না, ঘুরিয়ে পেঁচিয়ে এটা কোন ধরনের এক্সপেরিমেন্টাল ডিজাইন, এরকম ধরো কিছু একটা দিয়ে দিল, 4-5টা এক্সাম্পল দিল, বললে এদের মধ্যে থেকে এক্সপেরিমেন্টালের আন্ডারে কোন কোনগুলো পড়ে, কোন কোন সিচুয়েশনগুলো এক্সপেরিমেন্টাল। তখন তুমি কিভাবে মনে রাখবে? তোমার কি মুখস্থ করলে সেটা মনে থাকবে? থাকবে না। তখন তোমাকে কি করতে হবে? এক্সাম্পল দিয়ে মনে রাখতে হবে। সেই কারণে এক্সাম্পলগুলো মনে রাখো। এখানে দেখবে অনেকগুলো অবজারভেশন ডিজাইন, আর এখানে এক্সপেরিমেন্টাল কোয়াসাই এক্সপেরিমেন্টাল ডিজাইন কয়েকটা দিয়ে দিয়েছে, মানে বলতে চেয়েছে যে কি কি ধরনের আলাদা আলাদা স্যাম্পল বা আলাদা আলাদা ডিজাইন আমরা সিলেক্ট করতে পারি রিসার্চের জন্য। আর এখানে অবজারভেশনাল কিছু কিছু মানে অবজারভেশনের ভিত্তিতে তুমি কিভাবে রিসার্চ করতে পারো তার কয়েকটা এক্সাম্পল এখানে শুধু দিয়ে দেওয়া আছে।
যেমন প্রসপেক্টিভ কোহর্ট তোমাদের যদিও নেই, কেস কন্ট্রোল তোমাদের বললাম। রেট্রোস্পেক্টিভ কোহর্ট মানে হচ্ছে আগে থেকে কিছু হয়ে গেছে সেটাকে গিয়ে তুমি অ্যানালাইজ করছো, সেরকম। ক্রস সেকশনাল জানি, কেস কন্ট্রোল বলে দিয়েছি। কেস সিরিজ মানে হচ্ছে অনেকগুলো কেসকে তুমি অ্যানালাইজ করে কিছু একটা ইন্টারপ্রেট করছো, সেটা হচ্ছে কেস সিরিজ। আর পাইলট স্টাডি মানে, পাইলট স্টাডি আমাদের করতে হয়। হ্যাঁ, কোহর্ট ইজ আ টাইপ অফ রিসার্চ ডিজাইন। কোহর্ট কেস কন্ট্রোল যেরকম সেরকমই কোহর্ট, মানে আগে থেকে কিছু হয়ে গেছে সেটা নিয়ে তুমি এবারে অবজার্ভ করে সেখান থেকে কোনো একটা রেজাল্ট পাচ্ছ, দ্যাট ইজ কোহর্ট। কি বলছিলাম? পাইলট স্টাডি বলছিলাম। পাইলট স্টাডি মানে হচ্ছে ধরো তুমি 100 জনের ওপরে একটা রিসার্চ করতে চলেছো, তোমার পিএইচডির কাজ হচ্ছে 100 জনের ওপরে। তুমি সাপোজ দেখতে চাও এই ওদেরকে আমি যদি বিচুটি পাতা খাইয়ে দিই তাহলে ওদের কি রিয়াকশন হবে, বা ওদের বিচুটি পাতা ঘষে দিলে কি রিয়াকশন হবে দেখতে চাইছো। 100 জনের ওপরে দেখতে চাইছো। এবার তোমাকে বিচুটি পাতা কিনতে হবে তো, তুমি তো গাছ থেকে পেরে করতে পারো না, তোমাকে তো সবাই খ্যাক করে ধরবে। হিউম্যান এথিক্যাল কমিটি বলে একটা বিষয় হয়, যা খুশি করা যায় না, ওই জন্য আগে ওদের থেকে পারমিশন নিতে হয়। তো তুমি তোমার বাড়ির গাছ থেকে পারতে পারবে না, তোমাকে একটা অথরাইজড কোনো কিছু ওদেরকে মানে ওদের গায়ে ঘষে দেওয়ার জন্য নিতে হবে, দেখো যে কি হবে। এবার 100 জনের জন্য কিনতে গেলে অনেকটা কিনতে হবে, যদি এক্সপেরিমেন্ট ফেল করে তখন কি হবে? তার জন্য আমরা কি করব, ছোট একটা পাইলট স্টাডি করে দেখব। 100 জনের জায়গায় 10 জনকে নিয়ে কাজ করব, সেম কাজ করব, 10 জনকে নিয়ে করব, করে দেখব হয় কিনা। যদি সাকসেসফুল হয় তখন বড় করে করব। এটা হচ্ছে পাইলট স্টাডি। বোঝা গেছে সব কটা? আচ্ছা, আর এইগুলো যেগুলো আছে, এই তোমার সিস্টেম্যাটিক রিভিউ আমরা জানি। ট্রায়াল মানে হচ্ছে বারবার করে টেস্ট করে দেখাকে আমরা ট্রায়াল বলি। নন ইনফিরিয়রিটি ট্রায়াল মানে হচ্ছে আমরা আলাদা আলাদা কিছু মেজার্স নিয়ে ট্রাই করেছি এক্সপেরিমেন্ট করার জন্য, সেইটাকে বলবো আমরা নন ইনফিরিয়রিটি ট্রায়াল। আচ্ছা, র্যান্ডামাইজড কন্ট্রোল ট্রায়াল মানে আমরা যেই স্যাম্পলিংটা করেছি সেটা র্যান্ডাম স্যাম্পলিং করেছি, আসছি একটু পরে। র্যান্ডাম মানে হঠাৎ করে যাকে তাকে চুজ করেছি, সে র্যান্ডাম স্যাম্পলিং করেছি। আচ্ছা, কাউন্টার ব্যালেন্সড অনেকটা ম্যাচ পেয়ারের মতো। আমরা কাউন্টার করে করে দেখেছি, তারপরে সেখান থেকে আমরা পেয়ার সিলেক্ট করেছি, সেটা একটা হতে পারে। আচ্ছা, ইন্টারাপ্টেড টাইম সিরিজ মানে কিছু কিছু সময় অন্তর অন্তর আমি ট্রায়াল করে দেখেছি কি হতে চলেছে, এটাকে ইন্টারাপ্টেড মানে কন্টিনিউয়াস হচ্ছে না, অনেক দিন পর পর হচ্ছে। ইকুইভ্যালেন্ট টাইম স্যাম্পল হচ্ছে তুমি একটা স্টাডি করতে চাইছো, সেই স্টাডিগুলোর জন্য তুমি ধরো 4-5টা জিনিস দেখতে চাইছো। 4-5টা জিনিসের মধ্যে তোমার যে টাইম ইন্টারভ্যালটা হবে সেটা ইকুয়াল হতে হবে। অনেকগুলো ভেরিয়েবলকে দেখতে চাইছো, অনেকগুলো ফ্যাক্টরকে তুমি দেখতে চাইছো, একটা ইন্টারভ্যাল থাকতে হবে। একটা জিনিস দেখার পরে আরও একটা জিনিস দেখবো, কারোর হাইট বাড়ছে কিনা দেখবো কমপ্ল্যান খাইয়ে, ওয়েট গেইন করছে কিনা দেখবো, কোনো অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা দেখবো। এগুলো আমি একবারে সবকটা ঘেটে ফেলবো না, কি করব, একটার পর একটা টাইম ইন্টারভ্যালের পর 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 দেখছি। ঠিক আছে, এগুলো বোঝা গেল। এছাড়া এক্সপেরিমেন্টালের টাইপটা তোমাদের বললাম। নেক্সট আছে আমাদের ডেসক্রিপটিভে আমি খুব বেশি যাব না, কারণ ডেসক্রিপটিভ আমাদের অলরেডি ডান। একই জিনিস বারবার করা হবে, সময় আমাদের এমনি কম আছে, বরং নতুন জিনিসগুলো। আচ্ছা, এই জায়গাটা একটু এদিক ওদিক করা আছে, দাঁড়াও। হিস্টোরিক্যাল রিসার্চের কথা একটু বলি। হিস্টোরিক্যাল যদিও আগেও করেছি আমরা। হিস্টোরিক্যাল রিসার্চের মধ্যে ফোকাসটা কি থাকবে? স্টাডি করব, ইন্টারপ্রিট করব যেটা আমাদের পাস্ট ইভেন্ট। তাহলে এখানে কিওয়ার্ডটা কি? হিস্টোরিক্যালে পাস্ট অলরেডি যেটা হয়ে গেছে, নতুন করে হবে না। এক্সপেরিমেন্টাল কি? যেটা এখন হচ্ছে। ডেসক্রিপটিভের মধ্যেও কিন্তু হিস্টোরিক্যাল পড়তে পারে, বোঝা গেল? কারণ হিস্টোরিক্যাল মানে আমরা কি বলছি, যেটা পাস্ট ইভেন্ট, পাস্টে হয়ে গেছে, সেটাকে আমরা স্টাডি করছি। ডেসক্রিপটিভে আমরা কি ম্যানিপুলেট করতে পারবো না। ডেসক্রিপটিভে আমরা কি করি, অন্যের করা কাজ আমরা ডেসক্রাইব করি। হিস্টোরিক্যাল তাহলে ডেসক্রিপটিভের পার্ট হতে পারে না পারে না? পারে, ইজিলি পারে। অবজেক্টিভ তাহলে এর মেন কি হবে? এমন কিছু খুঁজে বার করা, ইনসাইট মানে ভেতরের তত্ত্ব এমন খুঁজে বার করা যেখান থেকে তুমি একটা কনক্লুশন বানাতে পারো যে পাস্টে যেই জিনিসটা হয়েছে সেটা কেন হয়েছে। অনেকগুলো জিনিসকে একসাথে কম্পাইল করতে পারো, একসাথে অ্যাড করতে পারো,
তারপরে তুমি তোমার ডেটাগুলোকে প্রেজেন্ট করতে পারো, সবার লাস্টে ইন্টারপ্রেট করতে পারো যে আমার সাপোজ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল তো এই কারণগুলোর জন্য হয়েছিল, যারা হিস্ট্রি স্টুডেন্ট আছো এই কারণগুলোর জন্য হয়েছিল। আমরা আবার একটু আগে যাব, ওখানে কয়েকটা ফিচার দেওয়া ছিল। হ্যাঁ, প্রথম হচ্ছে গিয়ে হিস্টোরিক্যাল আমাদের ডেটা আমরা কি কি থেকে পাবো, আমরা যে কোনো আর্কাইভ থেকে পেতে পারি, আমরা নিউজ পেপার থেকে পেতে পারি, এগুলো সব আমাদের হিস্টোরিক্যাল ডেটা, মানে হিস্টোরিক্যাল স্টাডি করার জন্য ডেটা। প্রথমে হচ্ছে আমাদের আর্কাইভাল ডেটা হতে পারে, তারপরে আমাদের নিউজ পেপার হতে পারে, ডকুমেন্টারি হতে পারে, যে কোনো পিকচার হতে পারে, কারো কোনো হিস্টোরিয়ানের লেখা হতে পারে, সব কিছু আর্টিফ্যাক্ট হতে পারে। আর্টিফ্যাক্ট বোঝো তো, আর্কিওলজিক্যাল যে কোনো সোর্সেস হতে, রুইন্স হতে পারে, তাই না, যা খুশি হতে পারে, কয়েন হতে, ওই তো আর্টিফ্যাক্ট মানে তাই। সবগুলো একবারেই আমি বলে দিলাম। তাহলে এগুলো সব হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল রেকর্ড। আর্কাইভাল হতে পারে, রিটেন রেকর্ড হতে পারে, আর্টিফ্যাক্টও হতে পারে। আর এগুলোকে অ্যানালাইজ করতে হবে আমাদের, যেটার জন্য আমাদের কি লাগবে, লজিক লাগবে। লজিক ছাড়া অ্যানালিসিসের দাম নেই। তুমি কার বেসিসে ওটা অ্যানালাইজ করে রেজাল্টটা পেয়েছো, ইন্টারপ্রেট কী করেছো, সেটার জন্য তোমাকে একটা লজিক খাড়া করতে হবে। কেন কাজটা করেছো, তার পিছনে যুক্তি কী, লজিক না দেখাতে পারলে তোমার কাজটা ডিসকার্ডেড হয়ে যাবে। কিন্তু তুমি যদি ভালো করে তোমার ডেটাকে ডিফেন্ড করতে পারো, অনেক বাজে ডেটাও কিন্তু চলে যেতে পারে। তাহলে ডিপেন্ড করছে তুমি তোমার ডেটাকে কত ভালো ডিফেন্ড করতে পারছো, তোমার কাজকে কত ভালো ডিফেন্ড করতে পারছো। অবশ্যই একটা ফ্লোয়িং মুভমেন্টে চলে যাবে, হঠাৎ করে থেমে যাবে না, সফিস্টিকেটেড হবে, আর পাস্ট ইভেন্ট তো বটেই। হিস্টোরিক্যাল কি সবসময় কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ হওয়ার তো জায়গাই নেই। আচ্ছা, নেক্সট দেখবে চলে আসবে ডেসক্রিপটিভটা। আমাদের এখানে কয়েকটা স্লাইড একটু আগে পরে হয়ে গেছে, একটু ওটা ম্যানেজ করে নিতে হবে আমাদের, হতেই পারে, কারণ এটা তো একদম টেকনিক্যাল একটা ইস্যু, বুঝতে পারছো। যাই হোক, তাহলে আমাদের যেটা বলছিলাম ডেসক্রিপটিভ, আমি যেটা বললাম যে আর ওটা আমি বলছি না বিশেষ। ডেসক্রিপটিভের আন্ডারে ডেটা কালেকশনের কতগুলো মেথড আছে। ডেসক্রিপটিভ যেহেতু তুমি নিজে কিছু হাতে ধরে করতে পারবে না, অলরেডি যেটা করা আছে শুধু সেখান থেকে তুমি ডেটা কালেক্ট করতে পারো। প্রথমেই যেটা করতে পারো সেটা হচ্ছে সার্ভে করে দেখতে পারো, ঘুরে ঘুরে কোয়েশ্চেনিয়ার দিয়ে সার্ভে করে দেখছো, যেটা পাচ্ছ সেটা তোমার রিপোর্টে আনছো। জিজ্ঞেস করতে পারো কোয়েশ্চেন, আর সেখান থেকে স্যাম্পল গ্রুপ, স্যাম্পল কি কি কেন আসছি সব। এরপর কি করতে পারো, অবজার্ভ করে দেখতে পারো যে যেটা হয়েছে সেটা কি হচ্ছে। নোটিস করা বা ওয়াচিং করাটা কারেক্ট ওয়ার্ড না, অবজার্ভ আর নোটিস করা কিন্তু আলাদা। নোটিস আমরা কি করি, এক ঝলক করে রেখে দিই, আর অবজার্ভ করা মানে ডিটেলে আমি তাকে দেখছি, তাই না, ইভেন্টকে দেখছি, সিচুয়েশনকে দেখছি, খুব গভীরে তলিয়ে দেখছি। লাস্ট আমরা এটা করতে পারি, কেস স্টাডি করতে পারি। কেস স্টাডি অলরেডি হয়ে গেছে, সেটাকেই আবার আমি দেখছি। আচ্ছা, কেস স্টাডির ক্ষেত্রে একটা কথা মনে রাখবে, হিস্টোরিক্যালও কিন্তু কেস স্টাডির আন্ডারে পড়তে পারে, কারণ হিস্টোরিক্যাল ইভেন্টগুলোকেও আমরা অ্যাজ আ কেস ইন্টারপ্রিট করতে পারি। তাহলে অনেকগুলোর ক্ষেত্রে দেখবে মিল আছে, তাই না। কেস স্টাডির জন্য আমরা কি করব, ভালো করে খতিয়ে দেখব জিনিসটা, যে যেটা হয়েছে সেটা আসলে কেন হয়ে গেছে। এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, কোয়ান্টিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটেটিভ রিসার্চ আমরা আগের দিন খুব ভালো করে ডিটেলে ডিসকাস করেছি, কোয়ান্টিটেটিভটা আমি স্কিপ করছি। কোয়ান্টিটেটিভ নাম্বারে হবে, অ্যাকিউরেসি থাকবে, পজিটিভিস্ট অ্যাপ্রোচ হবে, আর কোয়ান্টিটেটিভ এক্সপেরিমেন্টালের আন্ডারে পড়ে, এইটুকু মনে রাখবে। বা বলতে পারি এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটেটিভের আন্ডারে পড়ে। কোয়ান্টিটেটিভের একটা মেথড হচ্ছে এক্সপেরিমেন্টাল, সেটা আমরা বলতে পারি, তাই না। এই এগুলো আমি আর যাচ্ছি না, এগুলো অলরেডি বিন ডিসকাসড। আচ্ছা, কোয়ান্টিটেটিভের মধ্যে কে কে পড়ছে দেখো। প্রথমেই আমার সার্ভে রিসার্চটা পড়ছে। সার্ভে যদি তুমি কোনো নাম্বার দিয়ে করতে চাও সেটা কোয়ান্টিটেটিভ হতে পারে, যে কতজনের উপকার হয়েছে। আচ্ছা, আমি একটা সোশ্যাল স্কিমের কথা, সাপোজ কন্যাশ্রী। কন্যাশ্রী একটা সোশ্যাল স্কিম, কন্যাশ্রীতে এত হাজার বা এত লাখ মহিলা উপকৃত হয়েছে। নাম্বারটা আমি পাবো কী করে, আমাকে তো সার্ভে করে করে জিজ্ঞেস করতে হবে, গিয়ে গিয়ে সার্ভে করতে হবে। তাহলে সার্ভে করছি, কিন্তু সার্ভে থেকে আমি কি পাচ্ছি, নাম্বার পাচ্ছি। হেন্স এটাকে কি বলবো, আমি কোয়ান্টিটেটিভ বলবো।
সার্ভে মানেই যে কোয়ালিটেটিভ সবসময় সেটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। কোরিলেশনাল রিসার্চ, একটু আগেই আমরা কোরিলেশনাল ডিসকাস করলাম যে একটার সাথে আরেকটার রিলেশন থাকছে তখনই সেটাকে কোরিলেশন বলছি। অফিসের এমপ্লয়িরা হঠাৎ করে কাজ ছেড়ে চলে যাচ্ছে, মানে লিভ নিচ্ছে, খুব ঘন ঘন লিভ নিচ্ছে, কেন নিচ্ছে? এনভায়রনমেন্টটা ভালো না, টক্সিক, বা কাজ পছন্দ হচ্ছে না, বোরিং লাগছে, যা খুশি কারণ হতে পারে। আর একটার সাথে আরেকটার কি থাকছে? রিলেশন থাকছে, হেন্স কোরিলেশনাল। এক্সপেরিমেন্টাল তো বললামই, এক্সপেরিমেন্টাল সবসময় কোয়ান্টিটেটিভের আন্ডারে এক্সপেরিমেন্টাল পড়বেই পড়বে, নাম্বার নিয়ে ডিল করি আমরা। নেক্সট আমরা চলে যাব সার্ভেতে। সার্ভে কতগুলো বোঝার একটু বিষয় আছে। সার্ভে মানে কি? সার্ভে মানে আমি কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল লোকেশানে, মনে রাখতে হবে পার্টিকুলার জিওগ্রাফিক্যাল লোকেশান এখানে কিওয়ার্ড, কিছু একটা পার্টিকুলার স্যাম্পল সাইজ সেখানে থাকতে হবে। যাকে তাকে গিয়ে আমি জিজ্ঞেস করতে পারবো না, আমার একটা স্যাম্পল সাইজ থাকবে। সেই স্যাম্পল সাইজের আন্ডারে যাদেরকে পাচ্ছি তাদেরকে গিয়ে যখন আমি কোয়েশ্চেনিয়ার দিচ্ছি, কিছু জিজ্ঞেস করছি, সেটাই হচ্ছে আমার সার্ভে। ওই সার্ভের যে রেজাল্টটা পাওয়া যাবে তার বেসিসে আমরা স্টার্ট করে ইনফার করব, মানে লাস্টে আমি বুঝবো, অ্যানালাইজ করে দেখবো যে যেটা হচ্ছে সেটা কেন হচ্ছে, সেটা আমি সার্ভে থেকে করার চেষ্টা করব। অবশ্যই সবাইকে করবে না, একটা এজ গ্রুপ থাকতে পারে, ধরো ম্যান বা উমেন সেরকম কিছু ভাগাভাগি থাকতে পারে, বাচ্চাদের একটা এজ গ্রুপ থাকতে পারে, আবার বাচ্চাদের মধ্যে মেল ফিমেলের ভাগ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তাই না? ধরো তুমি একটা ডাভ ডাভ শ্যাম্পু করতে যাচ্ছ, ইউজুয়ালি ডাভ শ্যাম্পু কিন্তু ছেলেরাও মাখে মেয়েরাও মাখে, কিন্তু যখন অ্যাডে দেখাবে তখন কিন্তু ছেলেদের দিয়ে অ্যাড দেখানো হয় না, মেয়েদেরকে দিয়ে দেখা, সবাই মাখতে পারে, এমন না যে ওটা মেয়েদের শ্যাম্পু, মেয়েদের চুলে একমাত্র কাজ করবে, ছেলেদের তো চুল একদম আয়রনের তৈরি, ডাভ শ্যাম্পু দিয়ে কোনো কাজে, এরকম তো হয় না, না সবার জন্যই সেটা। কিন্তু টার্গেট অডিয়েন্স কাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে? মেয়েদেরকে। এবার যখন সার্ভে করবে তখনও দেখবে বেছে বেছে মহিলাদেরকে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা এটা আপনি করেন, তাহলে কি হচ্ছে, মানে আমি জাস্ট এক্সাম্পল দিলাম, এরকম অনেক রকমের সার্ভে। বাড়িতে এসে দেখবে অনেক সময় জিজ্ঞেস করে ডেঙ্গুর ইয়ে নেওয়া হয়েছে, বাড়িতে জল জমা আছে, জ্বর এসছে কারোর, তাহলে এইগুলো কিভাবে করছে? এগুলো বাড়ি বাড়ি গিয়ে করছে, যারা করছে তাদেরকে একটা পার্টিকুলার ওয়ার্ড ঠিক করে দেওয়া হয়েছে, এই ওয়ার্ডের লোকেরা ওদের স্যাম্পল, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করছে আমার হচ্ছে 28 নম্বর ওয়ার্ড, আমি 30 নম্বরে গিয়ে কাজ করব না। বুঝতে পারলাম এরম বিষয়টা, তোমাকে বিশ্বাস করে উঠতে পারেনি। আচ্ছা, সার্ভে তাহলে বোঝা গেল, সার্ভে রিসার্চ ডিজাইন এক্স্যাক্টলি জিনিসটা কি। এছাড়া হচ্ছে টাইপ আছে, সার্ভের কিছু কিছু টাইপ আছে। কি কি টাইপ আছে? প্রথমটা হচ্ছে ক্রস সেকশনাল। ক্রস সেকশনাল মানে একদিনই যাবে, একদিন, যেরকম ওই ডেঙ্গুর সার্ভে, ডেঙ্গুর সার্ভে কিন্তু অবশ্য আবার মাসে মাসে করে যেতে পারে, এটাও হয়। যেমন ধরো ডাবের সার্ভে, ডাব সাবান, শ্যাম্পু সাবান, এগুলোর সার্ভে একবারই করবে, বারবার এসে এসে করবে না। বা ধরো নতুন কিছু একটা খুলতে চলেছে, মার্কেটে ডিমান্ডটা কেমন, সাপোজ একটা চিকেনের কিছু একটা খুলতে চলেছে, একটা ওই কেএফসি জাতীয় কিছু নতুন, এখন তো কত কি কিউএফসি, এইচএফসি, হ্যানাদ এফসি, ত্যানা এফসি, অনেক কিছুই পাওয়া যায়, ওরমই কিছু একটা খুলতে চলেছে। তাহলে মার্কেটে নেমে তাদেরকে সার্ভে করতে হবে যে এটার ডিমান্ডটা কেমন। সেটা কিন্তু লংগিটিউডিনাল হবে না, একবার গিয়ে করে আসবে, দেখবে যে আসলে ডিমান্ডটা কি, তাহলে কি এই এলাকায় আমার খোলা উচিত নাকি আমি অন্য এলাকা চেঞ্জ করব, বা আমার কি এটা খোলা উচিত না আমি বিজনেসটাই চেঞ্জ করব। বোঝা গেল? এগুলো হচ্ছে আমাদের ক্রস সেকশনাল। আরেকটা কি আছে আমাদের? লংগিটিউডিনাল। লংগিটিউডিনাল এক্সাম্পল হতে পারে ডেঙ্গু, মাসে মাসে এসে জিজ্ঞেস করে জ্বর হয়নি তো, ঠিক আছেন তো। বা ধরো আমাদের প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম বলে যেগুলো হয়, তোমরা জানো ওইগুলো আইসিডিএস সেন্টারের ব্যাপারে জানা আছে? আইসিডিএস এর নাম শুনেছো তো? আইসিডিএস মানে হচ্ছে যেখানে ছোট ছোট বাচ্চাদের, মানে 6 মাস বয়স থেকে শুরু করে বোধহয় 5 বছর বয়স অবধি, না 3 বছর বয়স অবধি ওদেরকে খাবার প্রোভাইড করা হয়, পড়াশোনা প্রোভাইড করা হয়। আর মহিলাদের, মানে যারা ধরো ল্যাকটেটিং বা প্রেগনেন্ট উমেন আছে, তাদের জন্য আয়রন আর ফলিক অ্যাসিডের ট্যাবলেট দেওয়া হয়, সরকার থেকে করা হচ্ছে এটা। এবার তার এফেক্টটা দেখার জন্য একবার শুধু সার্ভে করলে তো হবে না, তাকে কি করতে হবে? 1 মাস কি 2 মাস অন্তর অন্তর বারবার গিয়ে গিয়ে করতে হবে, যাতে সে সরকার যে এত টাকা খরচা করে একটা কিছু প্রোগ্রাম করছে, প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম, তার এফেক্টটা সে দেখতে পারে। সেটা দেখার জন্য তাকে কি করতে হবে? অনেক দিন পর পর গিয়ে 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 কন্টিনিউয়াস একটা প্রসেসে তাকে দেখতে হবে। সেটাই হচ্ছে আমাদের লংগিটিউডিনাল। লংগিটিউডিনাল আন্ডারে আমাদের পরে ট্রেন্ড স্টাডিজ। ট্রেন্ড মানে কি, কখন কি ট্রেন্ডে থাকছে, এখন মানুষের কি ভালো লাগছে, অনেক দিন ধরে ধরে সেটা দেখতে হয়। কোহর্ট,
তোমাদের একটু আগে আমি বললাম আগে কিছু হয়ে গেছে, সেটাকে নিয়ে আমি এখন ডিসকাস করছি, সেটা কোহর্ট। প্যানেল স্টাডিজ, প্যানেল মানে বোঝো তো, ইন্টারভিউ প্যানেল হয় অনেকজন মিলে যেটা তৈরি করে, দ্যাট ইজ প্যানেল। আর ক্রস সেকশনাল মধ্যে আমার পড়ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট। ন্যাশনাল অ্যাসেসমেন্ট যা খুশির অ্যাসেসমেন্ট হতে পারে। ওই আমি কন্যাশ্রী করেছিলাম, তার এফেক্ট কতজন পেয়েছে সেটাও কিন্তু আবার ক্রস সেকশনাল, একবার গিয়ে জিজ্ঞেস করছে। আর হচ্ছে গ্রুপ কম্প্যারিজন। গ্রুপ কম্প্যারিজনে হচ্ছে যে এই গ্রুপ বেশি পেয়েছে না ওই গ্রুপটা ভালো হয়েছে, আমি যেটা করতে চেয়েছিলাম তার লাভ কোন গ্রুপ বেশি পেয়েছে। আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দিয়েছিলাম, কোন গ্রুপ তাতে বেশি লাভবান হয়েছে, সেটা দেখার জন্য আমি একবারই করবো, বারবার করে করে করবো না। নেক্সট চলে যাব আমরা কোয়ালিটেটিভে। কোয়ালিটেটিভ আগের দিন যে মানে অনেকক্ষণ ধরে ডিসকাস করা হয়েছে, শুধু আমি কয়েকটা কি বলে দিচ্ছি কিওয়ার্ড। সোশ্যাল বিহেভিয়ারাল সায়েন্সে আমরা এটা ইউজ করতে পারি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, এই ধরনের জিনিসগুলোতে। হোয়াট, কি হয়েছে, কেন হয়েছে, এগুলো ডিসকাস করবে। আর যেটা রেজাল্ট পাবে সেই রেজাল্টটা হচ্ছে মেথডগুলোকে আরও বেশি ডিসক্রাইব করবে। যেটা পেলাম, যে রেজাল্টটা পেলাম, সেটা আমি মেথডটা যেটা চুজ করলাম সেই মেথডটা আমার কেন চুজ করা উচিত ছিল সেটাকে এস্টাবলিশ করবে আমার রেজাল্টটা, যদি আমি ঠিকঠাক পাই তো। কোয়ালিটেটিভ নিয়ে আর যাচ্ছি না, পরেরগুলোতে চলে যাচ্ছি। এরপর হচ্ছে কোয়ালিটেটিভের কয়েকটা মেথড। না, কখনোই না। হাউ মানে কিভাবে, সেটা কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে গিয়ে কতটা, হাউ মাচ। আচ্ছা, কোয়ালিটেটিভ রিসার্চ মেথডের দেখো কতগুলো প্রসেস দিয়েছে। 1-in-1 ইন্টারভিউ হতে পারে, কেস স্টাডি হতে পারে, রেকর্ড রাখতে পারি সেটাকে দেখতে পারি, অবজারভেশন হতে পারে, এথনোগ্রাফিক অলরেডি ডিসকাসড, আর ফোকাস গ্রুপ। এটা একটু আলাদা। ফোকাস গ্রুপ মানে হচ্ছে যখন আমি সার্ভে করব বা অবজার্ভ করব, অবজার্ভই ধরো করছি, অবজারভেশনটা আমি লার্জ গ্রুপে না করে 6 থেকে 10 জনের মধ্যে করছি, সেটাকে আমরা বলবো ফোকাস গ্রুপ। 6 থেকে 10 জনের মধ্যে যখন আমি আমার গ্রুপটাকে সীমাবদ্ধ রাখছি, সেটাই হচ্ছে আমার ফোকাস গ্রুপ। ঠিক আছে, নোটে সব আছে। না, 6 থেকে 10 জন হলে আমি ওটাকে বলবো, নাহলে তো গ্রুপ স্টাডি হয়ে যাবে, সেটা ফোকাস গ্রুপ হবে না। এবার দেখবো আমরা ইন্টারভিউ। ইন্টারভিউ হচ্ছে গিয়ে ওয়ান ইন্টারভিউ, একজন করে করে যেটা হয় সেটাই ইন্টারভিউ। পার্সোনাল ইন্টারভিউ হবে, কারণ একজন একজন করে হচ্ছে সেই জন্য পার্সোনাল ইন্টারভিউ। একটা পার্টিকুলার টাইম থাকবে, ওই টাইমের বাইরে তুমি গল্প করে যেতে পারো না তার সাথে, তাই তো। আর হচ্ছে একটা কনভারসেশনাল মেথড তুমি ইউজ করছো। কনভারসেশন করছো, মানুষের সাথে কথা বলে তার মনের কথা জানতে চাইছো, কনভারসেশনাল একটা মেথড থাকছে, যাতে করে তুমি ডিটেল পেতে পারো, সেই রেসপন্ড যারা ইন্টারভিউ দিতে এসছে তাদের থেকে তুমি ডিটেল পেতে পারো। কি কি হতে পারে? একটা হতে পারে স্ট্রাকচার্ড ইন্টারভিউ। স্ট্রাকচার্ড ইন্টারভিউ আমরা আগের দিন ডিসকাস করলাম। স্ট্রাকচার্ড ইন্টারভিউ কি ছিল, যে একটা পার্টিকুলার মেথড ফলো করা হবে, একটা স্ট্রাকচার ফলো করা হবে, যেই কোয়েশ্চেনগুলো আগে থেকে প্রি ডিটারমাইন্ড, শুধুমাত্র সেই কোয়েশ্চেনগুলোই জিজ্ঞেস করা হবে, সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার্ড ইন্টারভিউ। আরেকটা হচ্ছে আমাদের সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ, হালকা ফ্লেক্সিবল থাকবে। যদি দেখছি যে কেউ কিছু পারছে না, তখন আমি তাকে একটু অন্য কোয়েশ্চেন করব, এমন কোয়েশ্চেন করব যেটা আমার টপিকের সাথে রেলেভেন্ট হবে, কিন্তু কোয়েশ্চেনটা আলাদা করে দেবো যেহেতু সে ওই কোয়েশ্চেনটা পারছে না। আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ, আচ্ছা ফোকাস গ্রুপ অলরেডি বললাম। ফোকাস গ্রুপ অবজারভেশন করতে পারো, কথা বলতে বলতে তুমি অবজার্ভ করছো যে মানুষটা কেমন বিহেভ করছে তোমার কথার পরিপ্রেক্ষিতে। আরেকটা হচ্ছে আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ। আচ্ছা, ফোকাস গ্রুপ মানেই সেখানে 6 থেকে 10 জন থাকবে, বা অল্প আরও কম থাকবে, 10 জনের কম থাকবে। আর আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ মানে ধরো পডকাস্ট, ভীষণ একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ, তুমি তার সাথে গল্প করছো, আড্ডা মারছো, সময় কাটাচ্ছ, তার সেই সময় কাটানোর মধ্যে থেকে তুমি তোমার উদ্দেশ্যটা ভুলছো না, সেখান থেকে যেই কথাগুলো তুমি এক্সট্রাক্ট করছো সেগুলোই তুমি তোমার অবজারভেশনে কাজে লাগাচ্ছ। বুঝতে পারলাম? একটা ভীষণই নন ফর্মাল ওয়েতে কমিউনিকেশন যখন চলবে, তখনই সেটা হচ্ছে আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ। কোনো নিয়ম নেই, কোনো রুল নেই, সময়ের কোনো বিধিনিষেধ নেই, যতক্ষণ অবধি চাও করতে পারো, এটা হচ্ছে আমাদের আনস্ট্রাকচার্ড। কোয়েশ্চেনেয়ার দেখবে, কোয়েশ্চেনেয়ার তোমরা জানো
মানে হচ্ছে গিয়ে সেট অফ কোয়েশ্চেন্স, অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া হবে। কোথায় ইউজ করা হবে? ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন গ্যাদার করার জন্য। ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন মানে আমি তোমার থেকেই প্রথম জানতে চাই, তুমি আমার স্যাম্পল, আমি তোমার থেকেই প্রথম ইনফরমেশনটা জানতে চাইছি। তোমার ডিটেল অন্য কেউ লিখে গেছেন তার থেকে আমি নিচ্ছি, সেটা হয়ে যাবে সেকেন্ড হ্যান্ড বা সেকেন্ডারি ডেটা, ওটা নয়। আমি চাইছি প্রাইমারি ডেটা। কোয়েশ্চেনেয়ার মানে আমি তোমাদেরকে দিলাম, ফিল আপ করলে যেটা পেলাম তার বেসিসে আমি ইন্টারপ্রেট করলাম, সেটা হচ্ছে আমার কোয়েশ্চেনেয়ার। ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন অবশ্যই লার্জ অডিয়েন্সকে কভার করে। 100 জনকে একটা কোয়েশ্চেনেয়ার দিলাম, টাইম কনজিউমিং নয়, ইজিলি অনেক সহজে আমি পেতে পারি আমার আনসারগুলো। সার্ভেতে সব থেকে বেশি কোয়েশ্চেনেয়ার ইউজ করা হয়। কোয়েশ্চেনেয়ার অ্যাকচুয়ালি অনেক জায়গাতেই ইউজ করা যেতে পারে, কিন্তু সার্ভে বেসড যেই স্টাডিগুলো থাকে সেখানে কোয়েশ্চেনেয়ার লাগবেই লাগবে। কোয়েশ্চেনেয়ার ছাড়া তুমি সার্ভে করতে পারবে না। অনেকগুলো টাইপ অফ কোয়েশ্চেনেয়ার এখানে আছে। যেমন ধরো, প্রথমে হচ্ছে আমার ওপেন কোয়েশ্চেন। ওপেন কোয়েশ্চেন মানে কি? সাবজেক্টিভ কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন আমি দিয়ে দিয়েছি, তার আনসার তুমি তোমার ইচ্ছে মতো লিখতে পারো, যা খুশি লিখতে পারো। ক্লোজড, ক্লোজটা কি? এমসিকিউ। ইয়েস নো হতে পারে, ইয়েস নো ঠিকই বলছে, ইয়েস নো হতে পারে বা এমসিকিউও হতে পারে। আমি কোয়েশ্চেনের আনসারটা তোমাকে বেঁধে দিয়েছি, তার মধ্যে থেকে তোমার যেটা কনভিনিয়েন্ট মনে হচ্ছে তুমি চুজ করো, দ্যাট ইজ ক্লোজ এন্ডেড। প্রায়োরিটাইজিং কোয়েশ্চেন। প্রায়োরিটাইজিং কোয়েশ্চেন কীরকম? একটা আমি কোয়েশ্চেন দিলাম, এই কোয়েশ্চেনটাকে বললাম 1 থেকে 5-এর মধ্যে তুমি কত নাম্বার দিতে চাইছো। লাইকার্ট স্কেল আমরা পড়েছিলাম, তাই না? লাইকার্ট স্কেল নাম মনে পড়ছে কারোর? লাইকার্ট স্কেলে ফিডব্যাকে যেই স্কেলটা দেওয়া হয় ফিডব্যাকের জন্য, কমিউনিকেশনও পড়বে লাইকার্ট স্কেল। তো প্রায়োরিটাইজিং মানে তুমি কোন জিনিসগুলোকে বেশি প্রায়োরিটাইজ করছো সেটা আমি কি করে বুঝবো? তোমার নাম্বার তুমি কত দিয়েছো সেটার বেসিসে, 0 দিচ্ছ, 1 দিচ্ছ কি 5 দিচ্ছ, সেটার বেসিসে আমি বুঝবো কোন জিনিসটা তুমি প্রায়োরিটি দিচ্ছ। আর আরেকটা হচ্ছে স্কেলড কোয়েশ্চেন। স্কেলড কোয়েশ্চেনও অনেকটা ওই লাইকার্ট স্কেলের মতোই, একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেই কোয়েশ্চেনের সাথে রিলেটেড 10টা মানে 10টা মার্কস থাকতে পারে, 0 to 10 থাকতে পারে। তোমাকে কি করতে হবে? চুজ করতে হবে। সেই হিসেবে তোমার প্রায়োরিটিগুলোকে আমরা বুঝতে পারবো, যেটা খুব হয় এখন। আচ্ছা, এরপর আমরা সব থেকে ইম্পর্টেন্ট টপিকে চলে যাব রিসার্চের ক্ষেত্রে, সেটা হচ্ছে পপুলেশন কি আর স্যাম্পল কি। খুব ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে পপুলেশন। পপুলেশন স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে পপুলেশন হচ্ছে আমার পুরো সেটটাকে আমি বলবো পপুলেশন। যতগুলো আইটেম আছে সবাই আমার পপুলেশন, ঠিক আছে? যেখান থেকে আমি ডেটা নিতে পারি সেটাই হচ্ছে আমার পপুলেশন। একটা গ্রুপ হতে পারে, অনেকগুলো ইন্ডিভিজুয়ালের গ্রুপ হতে পারে, অনেকগুলো জিনিস হতে পারে। মোট কথা যেখান থেকে আমি একটা ডেটা পুল তৈরি করতে পারবো সেটাই হচ্ছে আমার পপুলেশন। আমরা পরেরটা পিকচার দেখবো যাতে আরও বেটার আমরা বুঝতে পারি। whereas স্যাম্পল হচ্ছে, এটা যদি পপুলেশন হয়, এইটার মধ্যে থেকে সব কটা আমি সিলেক্ট করব না, আমি কয়েকটাকে সিলেক্ট করব। এই কয়েকটা হচ্ছে আমার স্যাম্পল। পপুলেশন থেকে যাদেরকে আমি সিলেক্ট করছি তাদেরকে আমি বলবো স্যাম্পল। বোঝা গেল? যেটা হবে স্মলার অবশ্যই, আর ম্যানেজেবল হবে। পপুলেশন কখনো ম্যানেজেবল হতে পারে না। পপুলেশন মানে 1.5 লাখ, 2 লাখ, 4 লাখ, 10 লাখ, 1.5 কোটি, বোঝা যাচ্ছে? কখনোই ম্যানেজেবল নয়। যেটা হবে ট্রু রিপ্রেজেন্টেশন অফ পপুলেশন। পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হতে হবে। স্যাম্পলকে আমি র্যান্ডামলি চুজ করছি মানে আমার পপুলেশন যেটা আমি ঠিক করেছিলাম সেখান থেকে একদম বেরিয়ে গিয়ে চুজ করব তা কিন্তু না। স্যাম্পল এমন চুজ করব যারা পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে, তাদেরকে আমি স্যাম্পল হিসেবে চুজ করব। বলতে পারো পপুলেশনের একটা সাবসেট, একটা ছোট সেট হচ্ছে আমার স্যাম্পল, যার মধ্যে পপুলেশনের ক্যারেক্টারিস্টিক থাকবে। স্যাম্পল কখন ইউজ করা হবে? যখন পপুলেশন সাইজটা আমার খুব বড়, তখনই আমি স্যাম্পল ইউজ করব। আদারওয়াইজ আমার পপুলেশন যদি 10 কি 12 হয় তখন তো আমি ওটাকেই ইউজ করছি। 10 লাখ, 10 কোটি, তারও বেশি, তখন আমি কি করব? পপুলেশন থেকে অবজারভেশন করতে পারি, কিছু মেম্বারদেরকে ধরতে পারি, তাদেরকে আমি আমার টেস্টে ইনভলভ করতে পারি। আমরা একটু দেখার চেষ্টা করব এই জিনিসটা। দেখো, এটা হচ্ছে আমার পপুলেশন। সাপোজ আমি কলকাতার, নর্থ কলকাতার বাসিন্দাদের ওপরে আমার টেস্ট করতে চাই।
নর্থ কলকাতার বাসিন্দা, তোমরা যেহেতু নর্থ কলকাতায় আছো সেই হিসাবে বললাম, নর্থ কলকাতার বাসিন্দারা আমার পপুলেশন। বা আমি যারা বই বিক্রি করেন সেই বই বিক্রেতাদেরকে নিয়ে কাজ করতে চাই, আমার স্টাডিতে আমি তাদেরকে রাখতে চাই, তাহলে আমার পপুলেশনকে কলেজ স্ট্রিটের বই বিক্রেতারা। এবারে কতজন আছে এখানে বই বিক্রেতা? প্রচুর, অনেক। আমি কি সবাইকে নিতে পারবো? পারবো না। তাহলে তারা হচ্ছে আমার পপুলেশন। আর পপুলেশন থেকে আমি কি করব, কয়েকজনকে হাতে গোনা চুজ করব যাদেরকে আমার কাজে আমি লাগাতে পারবো। তার মানে যদি এখানে 1,00,000 বই বিক্রেতা থাকে, আমি সাপোজ 100 জনকে চুজ করলাম আমার কাজের জন্য। 100 জন হচ্ছে আমার স্যাম্পল, কলেজ স্ট্রিটের বই বিক্রেতা হচ্ছে আমার পপুলেশন। বুঝতে পেরেছি? বড় যে জিওগ্রাফিক্যাল এরিয়ার লোকেরা থাকবে সে হবে আমার পপুলেশন, তাদেরই ছোট ছোট রিপ্রেজেন্টেটিভ আমি যখন চুজ করছি সেটা হচ্ছে আমার স্যাম্পল। আর স্যাম্পল চুজ করার যে প্রসেসটা সেটাকেই আমি বলবো স্যাম্পলিং। সহজ, এর থেকে সহজ তো কিছু হয় না। তাহলে স্যাম্পলিং মানে কি? সিলেকশন করছি। কাদের সিলেকশন করছি? মানুষকে করতে পারি, তাদের স্মল সাবজেক্ট মানে পপুলেশনের ছোট সাবসেটকে আমরা করতে পারি, যেখান থেকে আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল কিছু কনক্লিউশন বা ইনফারেন্সে এসে পৌঁছাবো যে যেটা হয়েছে সেটা কেন হয়েছে। এস্টিমেট করতে পারবো ক্যারেক্টারিস্টিকগুলো, আসলে কি কি পেলাম আমি, পপুলেশনের একটা ধারণা আমি পেতে পারবো। পুরো পপুলেশনকে নিয়ে করা সম্ভব না, তাই সেখান থেকে 10-12 জন কি 100 জনকে নিয়ে করছি, পপুলেশনের ব্যাপারে আমি কয়েকটা ধারণা পেলাম। স্যাম্পলিং টেকনিক আলাদা আলাদা করে ইউজ করতে হয়, সেটা আমরা পড়বো, যাতে আমরা পপুলেশনের ব্যাপারে আরেকটু জানতে পারি। আর স্যাম্পলিং মেথডটা, টাইপ অফ স্যাম্পলিং কিন্তু খুব ইম্পর্টেন্ট, জানে কোন স্টাডির জন্য কেমন স্যাম্পলিং আমি ইউজ করব, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। এখানে দেখো, কনজিউমারের ওপিনিয়ন তুমি জানতে চাইছো, কি ব্যাপারে জানতে চাইছো? কোনো একটা নতুন লঞ্চড হওয়া প্রোডাক্ট আছে তার ব্যাপারে জানতে চাইছো, তো তুমি কি করবে? সার্ভে করবে। কজন কাস্টমারকে করবে? 200 জন কাস্টমারকে করবে। তাহলে তোমার তো 200 জন তোমার প্রোডাক্টটা ইউজ করবে না। কতজন করবে? হয়তো 2 কোটি লোক করবে, কিন্তু তুমি তো 2 কোটির সার্ভে করতে পারো না। সেই জন্য 2 কোটি হচ্ছে তোমার পপুলেশন, 200টা হচ্ছে তোমার স্যাম্পল, যেটা তুমি পপুলেশন থেকে ছোট একটা গ্রুপকে তুমি সিলেক্ট করে নিয়েছো, যেটা তুমি কাজটা করতে পারো যাদের উপরে। হ্যাঁ, বিচুটি পাতা, সিরিয়াসলি নিজে বিচুটি পাতাকে হলো। আচ্ছা, তাহলে এই পুরোটা হচ্ছে আমার পপুলেশন। এই কালো রঙের যে জায়গাটা আছে এটা পুরোটা হচ্ছে আমার পপুলেশন। এই জায়গাটা হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রেম। স্যাম্পলিং ফ্রেম মানে কি? কিসের বেসিসে আমি স্যাম্পলিংটা করছি। আমি একটা পার্টিকুলার স্যাম্পলিং প্রসেস যদি চুজ করি, তাহলে সেই প্রসেসটা আমি কেন চুজ করছি, সেটাই হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রেম। আর আরেকটা হচ্ছে, সেই স্যাম্পলিং ফ্রেম থেকে দেখো আমি স্যাম্পল চুজ করেছি, পার্টিকুলার একটা মেথড বেছে নিয়ে সেখান থেকে আমি স্যাম্পল চুজ করেছি, সেটা হচ্ছে আমার স্যাম্পল। আর এখানে দেখো ওভারল্যাপ করছে। কি কি ওভারল্যাপ করছে? দুটো পপুলেশন আমার ওভারল্যাপ করছে, আলাদা আলাদা পপুলেশনও অনেক সময় আমার ওভারল্যাপ কিন্তু করতে পারে, পপুলেশন চেঞ্জ হয়ে যেতে পারে, সেই দুটো পপুলেশন থেকেও কিন্তু তুমি স্যাম্পলিং করতে পারো। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সেটা করি না, কিন্তু হলেও হতে পারে। নেক্সট হচ্ছে আমাদের স্যাম্পলিং ফ্রেম, যেটা অলরেডি বললাম। স্যাম্পলিং ফ্রেমের আরেকটা নাম হচ্ছে সার্ভে ফ্রেম, যেখান থেকে আমরা স্যাম্পল ইউনিটগুলোকে চুজ করতে পারছি। আচ্ছা, এখানে দেখো কি আছে, একটা টার্গেট পপুলেশন আছে। টার্গেট পপুলেশন নিয়ে কারো সমস্যা নেই। টার্গেট পপুলেশন ওই যে কলেজ স্ট্রিটের আমার বই বিক্রেতা, টার্গেট পপুলেশন। স্যাম্পলিং ফ্রেম কোনটা? স্যাম্পলিং ফ্রেম হচ্ছে যেই জায়গা থেকে আমি চুজ করা শুরু করছি, মানে যেই জিনিসগুলো আমি চুজ করছি, এই ক্রাইটেরিয়ার উপরে বেস করে আমি এই মানুষগুলোকে চুজ করব। মানে 2 লাখ থেকে আমি 200 জনকে কেন করছি, করার পিছনে কিছু কারণ থাকবে তো, সেই কারণগুলোই হচ্ছে স্যাম্পলিং ফ্রেম, একটা পার্টিকুলার ফ্রেমওয়ার্ক তৈরি করা। আর স্যাম্পল তো বুঝেছো, ছেড়ে দাও। আর ওভারল্যাপ বিটুইন দ্য টু পপুলেশন, ওভারল্যাপিং বিটুইন দ্য টু পপুলেশন মানে হচ্ছে যে ধরো কলেজ স্ট্রিটের বই বিক্রেতা, কলেজ স্ট্রিটের বই বিক্রেতাদের দুখানা ক্যারেক্টারিস্টিক আমি দেখতে চাইছি, যে যদি কেউ বেশি বার্গেন করে তাহলে কি সে বিরক্ত হচ্ছে। আর আরেকটা আমি দেখতে চাইছি যে এই বই বিক্রেতাদের সাথে নর্মাল বিক্রেতাদের কি তফাৎ হচ্ছে।
নর্মাল বিক্রেতা মানে ফল বিক্রেতা। তাহলে আমার পপুলেশন এখানে কি কি? বই বিক্রেতা, ফল বিক্রেতা। আমি কি দেখছি? বিরক্ত কে কত তাড়াতাড়ি হচ্ছে? ফল বিক্রেতা আগে বিরক্ত হচ্ছে বার্গেন করলে, না বই বিক্রেতা আগে বিরক্ত হচ্ছে বার্গেন করলে? তাহলে আমি দেখছিটা কি? বিরক্তি। সময়টা দেখছি, বিরক্তি কতটা সময় সে বিরক্ত হচ্ছে। আর এখানে আমার পপুলেশনটা কি? একটা বই বিক্রেতা, একটা হচ্ছে ফল বিক্রেতা। তাহলে দুটো পপুলেশন, দুটো পপুলেশনের মধ্যে আমি কি করছি? ওভারল্যাপ করছি না? ওভারল্যাপিং ফ্যাক্টরটা কি আমার? রাগ, রেগে যাওয়া, বিরক্ত হওয়া। একই। বোঝা গেল এবারে? আমার কাছে পপুলেশন দুখানা আছে, আমি একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করে দেখছি যে আসলে রাগেটা কে আগে। ফল বিক্রেতার সাথে বার্গেন করলে বেশি রাখছে, না বই বিক্রেতার সাথে বার্গেন করলে সে বেশি রেগে যাচ্ছে? আমি বোঝাতে পেরেছি ওভারল্যাপিং কেন হচ্ছে? ওভারল্যাপিং মানে হচ্ছে যখন দুটো জিনিস একটা জায়গায় মিলে যায়, সেটাকে ভেন ডায়াগ্রাম আমরা পড়েছিলাম, মনে আছে? দুটো জিনিসের মধ্যে যদি সম্পর্ক থাকে ওটাকে আমরা বলি ওভারল্যাপিং জায়গা। মানে এই মানে বাবারে, ধরো আমার এইখানে একটা জিনিস আছে, এইখানে আরো একটা জিনিস আছে, তাহলে এখানে আমার ওভারল্যাপিং এরিয়া কোনটা? এই জায়গাটা হচ্ছে আমার ওভারল্যাপিং এরিয়া। বোঝা গেল? এটা হচ্ছে আমার বই বিক্রেতা, এটা হচ্ছে ফল বিক্রেতা। এরও আমি রাগের কতটা মানে কত সময় রেগে যাচ্ছে বার্গেন করলে দেখছি, এর ক্ষেত্রেও তাই দেখছি। তাহলে আমার দুজনের ওভারল্যাপিং ফ্যাক্টরটা কি? বার্গেন করলে রাগটা কত তাড়াতাড়ি হচ্ছে। ক্লিয়ার? দুটো পপুলেশনের মধ্যে ওভারল্যাপিং এরিয়া। বোঝাতে পেরেছি? বলো, আর কারোর কনফিউশন? অনলাইনে যারা ক্লাস করছো, কোনো কনফিউশন? নেক্সট তাহলে যাই। স্যাম্পলিং ফ্রেম বলছিলাম। স্যাম্পলিং ফ্রেম হচ্ছে গিয়ে কিভাবে আমি ইউনিটগুলোকে কালেক্ট করছি, একটা কমপ্লিট লিস্ট বানাচ্ছি সব কটা ইউনিটের। ইউনিট মানে হচ্ছে স্যাম্পল, এক একটা স্যাম্পলকে ইউনিট বলা হচ্ছে। ঠিক আছে? আর স্যাম্পল ফ্রেমের ওপরই ডিপেন্ড করছে যে আমি আলাদা আলাদা মানুষকে কেন আমার স্টাডির মধ্যে ইনক্লুড করছি, সেটা ডিপেন্ড করবে আমার স্যাম্পলিং ফ্রেমের ওপরে। একটা টেকনিক থাকবে, সেই টেকনিকগুলোকে আমি কেন চুজ করছি সেগুলো। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আস কি বিষয়টা? পপুলেশন, স্যাম্পল, স্যাম্পলিং ফ্রেম। বোঝা গেছে? ডাউট আছে? আরেকবার বলতে হবে কিছু? শিওর সবাই? অনলাইনে যারা ক্লাস করছো, সমস্যা আছে? এই তিনটে জিনিসে এবার আমরা স্যাম্পলিংয়ে ঢুকবো। তার আগে বলো এটা নিয়ে কোনো প্রবলেম আছে কিনা? হ্যাঁ, মানে এখানে আমি এক্সাম্পল দিলাম। ধরো তুমি গাছেদের ওপরে টেস্ট করতে চাইছো, তোমার পপুলেশন গাছ, তার থেকে তুমি স্যাম্পল চুজ করছো। তুমি ফ্রুটি স্লাইস এদের ওপরে করতে চাইছো, তোমার স্যাম্পল হচ্ছে এরা। যা খুশি হতে পারে, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। আচ্ছা, আমি ধরে নিচ্ছি অনলাইনে কারোর কোনো সমস্যা নেই, পরের জায়গায় আমি চলে গেলাম। এখানে দেখো স্যাম্পলিং প্রসেসের একটা ফ্লো চার্ট করে দেওয়া আছে, যে স্যাম্পলিং প্রসেসটা অ্যাকচুয়ালি কীভাবে করা হয়। আচ্ছা, প্রথমে আমরা কি করব? আমরা যদি রিসার্চ করতে চাই তাহলে আমাকে প্রথমেই একটা কি করতে হবে? পপুলেশন ঠিক করতে হবে, যে আমি কাদের ওপরে কাজ করতে চাই। পপুলেশন ডিটারমাইন করলাম আমরা। তারপরে কি করব? কিভাবে স্যাম্পলিং করব সেটা ঠিক করব, মানে স্যাম্পলিং ফ্রেমটা ডিসাইড করব। স্যাম্পলিং ফ্রেমের আন্ডারে কি মেথড ফলো করব? সিম্পল র্যান্ডম, কমপ্লেক্স র্যান্ডম, স্ট্র্যাটা, ক্লাস্টার, কি করব? তারপরে এত কিছু হয়ে যাওয়ার পরে আমি স্যাম্পল সাইজটাকে সিলেক্ট করব। স্যাম্পল সাইজ মানে হচ্ছে এই যে 200 বললাম, 2 লাখ হচ্ছে পপুলেশন, 200 হচ্ছে আমার স্যাম্পল সাইজ। তাহলে 200টা হচ্ছে আমার স্যাম্পল সাইজ। ক্লিয়ার? আচ্ছা, লাস্টে আমি কি করব? এই এতগুলো যে আমি সিলেক্ট করলাম, এবারে আমি কাজটা করব, স্যাম্পলিংটা করব। এবার আসছি আমরা স্যাম্পলিংয়ে। স্যাম্পলিং টেকনিকগুলো খুব ভালো করে বোঝো, খুব সোজা। এই নন প্রবাবিলিটি থেকে ভীষণ কোয়েশ্চেন আসে, যারা পিওয়াইকিউ সলভ করেছো দিয়েছো আগে দেখবে নন প্রবাবিলিটি থেকে ভীষণ কোয়েশ্চেন আসে। তো স্যাম্পলিং টেকনিকের মধ্যে আমার দেখো ইম্পর্টেন্ট একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আমাদেরকে বুঝতে হবে প্রবাবিলিটি স্যাম্পলিং মানেটা। প্রবাবিলিটি মানে কি? বাংলা কি? সম্ভাবনা, তাই তো? প্রবাবিলিটি মানে সম্ভাবনা।
তাহলে আমি যখন প্রবাবিলিটি স্যাম্পলিং চুজ করব, তার মানে হচ্ছে আমার পপুলেশনের প্রত্যেকটা মানুষের ইকুয়াল সুযোগ আছে আমার স্টাডির মধ্যে ইনক্লুডেড হওয়ার। আমি সবাইকে নেব না, কিন্তু সবার ইকুয়াল সুযোগটা আছে, যাকে তাকে নেব। কিন্তু ওই পপুলেশনের মধ্যে সবার প্রবাবিলিটি আছে, সবার মধ্যেই মানে কয়েকজনকে হয়তো নেব, কিন্তু পসিবিলিটি সবার আছে, যে কেউ হতে পারে আমার সাবজেক্ট। সেটাকে আমি বলবো প্রবাবিলিটি স্যাম্পলিং। আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর ঠিক উল্টো, সবার প্রবাবিলিটি নেই, আমি বেছে বুঝে সিলেক্ট করব, আমার যাকে পছন্দ তাকে সিলেক্ট করব, আমার যেখানে কনভিনিয়েন্স আমি তাকে সিলেক্ট করব। তার মানে প্রবাবিলিটি আর নন প্রবাবিলিটির ডিফারেন্সটা কি? প্রবাবিলিটি মানে সবার সুযোগ আছে সেখানে ইনক্লুডেড হওয়ার, আর নন প্রবাবিলিটি মানে হচ্ছে সিলেক্টেড কিছু মানুষের সুযোগ আছে আমার স্টাডির মধ্যে ইনক্লুডেড হওয়ার। এই হচ্ছে বেসিক ডিফারেন্স, সবার সুযোগ, কিছু মানুষের সুযোগ। এর আবার টাইপ আছে, এর টাইপগুলো আমরা পরের স্লাইডে দেখি, কারণ এখানে দেখতে পারবে না। আচ্ছা, এখানে দেখো ভালো করে, এখানে চারটেই দেওয়া আছে। ওকে, প্রথমটা হচ্ছে আমার সিম্পল একটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং, আরেকটা হচ্ছে সিম্পল, মানে একটা কমপ্লেক্স র্যান্ডম স্যাম্পলিং, একটা হচ্ছে গিয়ে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আর তাছাড়া আছে স্ট্র্যাটিফাইড, ক্লাস্টার, আর এখানে আরেকটা নেই, কি ছিল আরেকটা বলো? মাল্টি স্টেজ। এখানে নেই কিন্তু নোটে আছে বা পরের স্লাইডে থাকতে পারে। প্রথমেই হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম, র্যান্ডম মানে কি বললাম? যাকে তাকে জিজ্ঞেস করব। তাহলে আমি তোমাদের মধ্যে, তোমরা হচ্ছে আমার পপুলেশন, আমি তোমাদের মধ্যে থেকে 5 জনকে সিলেক্ট করব আমার স্যাম্পল হিসেবে। কিভাবে সিলেক্ট করব? তুমি 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 5 জন হয়ে গেল আমার। বোঝা গেল? এটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। কোনো কারণ নেই তোমাদের চুজ করার, র্যান্ডামলি চুজ করলাম। যেটা মানে ধরো ওরমভাবে তো হয় না, মানে সেটাও বায়াসনেস কাজ করবে। আমি একটা চিট বানালাম, অনেকগুলো চিট বানালাম, তোমাদের সবার নাম আছে, আমি চোখ বন্ধ করে যাখো একটা নাম তুললাম, আর সবার কাগজের কালারটাও সেম সাদা, নাম দেখতে পাচ্ছি না। সবাই তাহলে পসিবিলিটি আছে যে কেউ চুজেন হতে পারো, তাই তো? আমি কি করছি? তুলছি, আচ্ছা অমুকের নাম, চলে এসো। আবার তুলছি, চলে এসো। এরম করে আমি 5 জনকে তোমাদের মধ্যে থেকে সিলেক্ট করে নিলাম। তাহলে এটা আমি কিভাবে করলাম? র্যান্ডামলি করলাম, কোনো প্রসেস ফলো করিনি, কিচ্ছু ফলো করিনি। জাস্ট যেটা মনে হলো আমি কিন্তু বায়াসডও নই, কারণ আমি দেখে করছি না, আমার অন্যদিকে তাকিয়ে আছি, সাদা কাগজে নাম লেখা আছে, সবার নাম লেখা আছে, তাই আমি বায়াসড নই। বায়াসনেস এখানে কাজ করবে না। বায়াসনেস কোথায় কাজ করবে? নন প্রবাবিলিটিতে করবে। মনে রাখবে, এটা কোয়েশ্চেন আসে। তাহলে বায়াসনেস আমার নেই, আমি র্যান্ডামলি সিলেক্ট করছি, যাকে তাকে সিলেক্ট করছি, প্রত্যেকের সিলেক্টেড হওয়ার সম্ভাবনা থাকছে। তাই জন্য এটার নাম হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। দেখো সবাই এখানে আছে, প্রত্যেকের সুযোগ আছে এখানে স্যাম্পল হয়ে যাওয়ার, কোনো আলাদা করে কেউ নেই। তাই জন্য এটার নাম হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। নেক্সট দেখো, এটা হচ্ছে আমার সিস্টেম্যাটিক র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডম এখানেও আছে, কিন্তু একটা সিস্টেম ফলো করব। কিভাবে? আমি বললাম তোমরা এখানে ধরো 3টে কলাম বানিয়েছো, ঠিক আছে? আমি বলছি, আমি তোমাদেরকে বললাম, আমি প্রত্যেকটা কলামে, 3টে কলাম আছে তো, আমি বললাম ফার্স্ট কলামের সেকেন্ড জন আসো, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ঠিক আছে? এরম এরম করে সব রো করে বসে আছো। আমি বললাম ফার্স্ট কলামের 3 নম্বর জন করে আসবে, ফার্স্ট কলামের 3 নম্বর। তার মানে কি 3 নম্বরের পরে ক নম্বর আসবে? 6 নম্বর। 6 নম্বরের পরে ক নম্বর আসবে? 9 নম্বর। 9 এর পরে 12, সো অন, এরমভাবে চলতে থাকবে। তাহলে এটা তোমরা বলবে সিস্টেম ফলো করেছে, তাই সিস্টেমিক স্যাম্পলিং বলা যায়। র্যান্ডাম বলছেন কেন? র্যান্ডাম বলছি এই কারণে, কারণ এই যে ফার্স্ট রো এর থেকে সিলেক্টেড হবে, সেটা আমি র্যান্ডামলি করছি। ফার্স্টের পরে আমি বলতে পারি থার্ড রো, থার্ডের পরে বলতে পারি সেকেন্ড রো। এখানে কোনো সিস্টেম নেই। সিস্টেমটা কোথায় আছে? 3 নম্বর জন ফলো করবে, আবার পরের 3, মানে 3টা হচ্ছে আমার ইন্টারভাল, 3 3 3 3 করে করে আমার যাচ্ছে। 3 নম্বর, 6 নম্বর, 9 নম্বর, 12 নম্বর, 15 নম্বর, 18 নম্বর। বোঝা গেল? 3টা হচ্ছে আমার ইন্টারভাল। কিন্তু ওই যে ফার্স্ট রোকে আমি সিলেক্ট করলাম, ওটা আমি র্যান্ডাম করলাম। ফার্স্ট রো এর জায়গায় আমি সেকেন্ডকেও বলতে পারতাম, থার্ডকেও বলতে পারতাম। যেহেতু এটা র্যান্ডাম, তাই জন্য প্রবাবিলিটি, যে কোনো রো এর সবার প্রবাবিলিটি আছে সিলেক্টেড হওয়ার। কিন্তু
প্রত্যেকটা রোয়ের আমি সিলেক্ট করে দিচ্ছি যে 3 নম্বর জনকেই আমি ডাকবো, তো এই 3 নম্বরটা তো প্রি ডিটারমাইন্ড, বোঝা গেল? তাই জন্য এটাকে বলবো কমপ্লেক্স র্যান্ডম বা সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং। সিস্টেমিক কেন? একটা প্রি ডিটারমাইন্ড ক্রাইটেরিয়া তো আছে, which is ইন্টারভেলটা কি 3 বা 5 বা যা খুশি। র্যান্ডম কেন? রোটা তো র্যান্ডমই সিলেক্ট করলাম, বোঝাতে পেরেছি? সবার কাছে ক্লিয়ার? এই কারণে এটার নাম হচ্ছে সিস্টেম্যাটিক বা সিস্টেমিক বলে, বা কমপ্লেক্স র্যান্ডম স্যাম্পলিংও বলে। হয়ে গেল। এরপর হচ্ছে স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটা মানে কি? স্ট্র্যাটা মানে হচ্ছে স্তর, গ্রুপ। সোজা কথায় বলতে গেলে মানুষদের ক্ষেত্রে গ্রুপ, স্ট্র্যাটা। আচ্ছা, তাহলে প্রথমে আমি কি করব, তোমাদেরকে কয়েকটা স্ট্র্যাটায় ভাগ করব। তোমাদের কয়েকজন গ্রুপ এ, তোমাদের কয়েকজন গ্রুপ বি, পিছনের কয়েকজন গ্রুপ সি, ওরা দুজন গ্রুপ ডি। 4টে গ্রুপ হয়ে গেছে। এবার 4টে গ্রুপের মধ্যে সবার ইকুয়াল সম্ভাবনা আছে চুজেন হওয়ার, তাই তো নাকি? 4 জনের এই গ্রুপের মধ্যে আমি, ওরা যেহেতু সামনে বসেছে ওদেরকে দিয়ে বোঝাচ্ছি, সবাই বুঝতে পারবে। ধরো এই 4 জনের আমি একটা স্ট্র্যাটা বানিয়েছি, ওই 4 জনেরই তো প্রবাবিলিটি আছে আমি যাকে তাকে চুজ করতে পারি। তাই এরা কার আন্ডারে পড়ছে? প্রবাবিলিটি স্যাম্পলিং এর আন্ডারে পড়ছে, কারণ সবার সুযোগ আছে। কিন্তু এই 4 জনকে আমি কেন সিলেক্ট করেছি? কারণ এই 4 জনের মধ্যে কিছু সিমিলারিটি আছে, তাই আমি ওদেরকে একটা গ্রুপে ভাগ করেছি। ওই জন্য স্ট্র্যাটা। গ্রুপ মানে স্ট্র্যাটা মানে স্তর, একই জিনিস। তোমাদের 4 জনকেই কেন আমি এই গ্রুপে রেখেছি? কারণ ওদের কিছু সিমিলারিটি আছে। আবার ধরো ওদের 4 জনকে একটাতে রেখেছি, কেন রেখেছি? কারণ ওদের সিমিলারিটি আছে, কিছু হয়তো সিমিলারিটি আছে, তাই ওদেরকে একসাথে রেখেছি। এবং ওদের সবার ইকুয়ালি ওরা চোজেন হওয়ার জন্য যোগ্য, যে কেউ যাকে তাকে আমি চুজ করতে পারি। তাহলে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ে আমাকে মনে রাখতে হবে প্রত্যেক জন কিন্তু ইকুয়ালি কেপেবল টু বি চোজেন, রাইট? তাহলে আর প্রত্যেককে কি করতে হবে? প্রত্যেককে নিজের নিজের স্ট্র্যাটাকে রিপ্রেজেন্ট করতে হবে। প্রত্যেকে তোমরা রিপ্রেজেন্টেটিভ, কেউ কম রিপ্রেজেন্টেটিভ, কেউ বেশি রিপ্রেজেন্টেটিভ, এমনটা নয়। কিছু বলবে? বোঝা গেছে স্ট্র্যাটিফাইড? তাহলে আমি গ্রুপ ভাগ করছি, গ্রুপটা কিসের নিরিখে ভাগ করছি? সিমিলারিটির নিরিখে ভাগ করছি। সিমিলারিটি যখন বলছি তার মানে প্রত্যেকে একই রকম, মানে আমি যেই কোয়ালিটিটা চাইছি সেটা তোমাদের সবার মধ্যে একই রকম। তাহলে যে কোনো একজনকে আমি যদি চুজ করি, তাহলে আমি তোমাদের স্ট্র্যাটার পুরো ক্যারেক্টারিস্টিক বুঝতে পারবো কি পারবো না? 4 জনের কোয়ালিটি এক, তাহলে আমি 4 জনের মধ্যে যে কোনো একজনকে যদি চুজ করি, তাহলে আমি পুরো স্ট্র্যাটার কোয়ালিটি বুঝতে পারবো কি পারবো না? পারবো তো? ক্লিয়ার এইটুকু সবার? এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, এরমভাবে করতে পারি। আরেকটা হচ্ছে ক্লাস্টার। ক্লাস্টার মানে হচ্ছে জট পাকানো, কোনো কোনো মানে একসাথে ওরম কোনো সিমিলারিটি নেই, না সবাই না। ক্লাস্টার মানে হচ্ছে তোমরা এই একসাথে হয়ে যাও, তোমরা আবার একসাথে হয়ে যাও, তোমাদের মধ্যে কোনো সিমিলারিটি নেই, সবাইকে আমি একসাথে করে দিয়েছি, কোনো কিছু নিরিখে ভাগ করিনি। স্ট্র্যাটাতে কি হয়েছিল? আলাদা আলাদা কিছু একটা ফিচার ছিল, যেই ফিচারগুলো তোমাদের আছে বলে তোমরা এই পার্টিকুলার গ্রুপে এসেছিলে। ক্লাস্টারে কি হলো? ওরম কোনো কিছু বিষয় নেই, আমি কিছু লোককে করলাম। তাহলে যাদেরকে করলাম তারা হোমোজিনাস না হেটেরোজিনাস? বলো। হোমোজিনাস আর হেটেরোজিনাস সবার আইডিয়া আছে। তাহলে ক্লাস্টার যখন আমি করছি, ক্লাস্টারটা হোমোজিনাস না হেটেরোজিনাস? যখন স্ট্রেটা করেছিলাম তখন ওটা হোমোজিনাস না হেটেরোজিনাস? বোঝা গেল? তাহলে আমি যদি বলি, এটা কোয়েশ্চেন আসে ওই জন্য বলছি যে ফর ক্লাস্টার স্যাম্পলিং the samples are more heterogeneous. Samples are more heterogeneous as compared to the cluster. আমি কি ঠিক বললাম না ভুল বললাম? বললাম ক্লাস্টারের ক্ষেত্রে, ক্লাস্টার স্যাম্পলিং এর ক্ষেত্রে এক একটা ক্লাস্টার হচ্ছে বেশি হেটেরোজিনাস। এক একটা ক্লাস্টার মানে ক্লাস্টারের ভেতরে যেই পপুলেশনটা আছে তারা বেশি হোমোজিনাস, এই হেটেরোজিনাস। এটা আমি ঠিক বললাম না ভুল বললাম? ক্লাস্টারের মধ্যে যারা আছে তারা হেটেরোজিনাস বেশি। তাহলে আমি ঠিক বললাম কি ভুল বললাম? ঠিক বললাম। সবাই বুঝতে পেরেছো কি পারোনি এটা? আমি যেহেতু ক্লাস্টার করেছি, তোমাদেরকে কোয়ালিটির নিরিখে ভাগ করিনি। আমি একসাথে এই এই সামনে কয়েকজন বসে আছে একটা গ্রুপ, পিছনে কয়েকজন বসে আছে একটা গ্রুপ, ওরমভাবে ভাগ করে নিয়েছি, কোনো কোয়ালিটি নেই তোমাদের, সিমিলারিটি কিছু নেই।
তাহলে তোমরা কি হবে, হেটেরোজিনাস হবে না হোমোজিনাস হবে? আবার যখন স্ট্র্যাটিফাইড করবে, স্ট্র্যাটিফাইডের ক্ষেত্রে কি হচ্ছে, এরা একরকম কিছু আছে তাই একটা গ্রুপে, তাহলে আমার গ্রুপটা কি হবে, হোমোজিনাস হবে। এটা বোঝা গেছে? স্ট্র্যাটিফাইডের ক্ষেত্রে হোমোজিনাস গ্রুপ, ক্লাস্টারের ক্ষেত্রে হেটেরোজিনাস গ্রুপ। বোঝা গেছে? বুঝে পড়বে। হ্যাঁ অবশ্যই। তাহলে প্রবাবিলিটি স্যাম্পলিং আমরা অলরেডি ডিসকাস করলাম যে প্রবাবিলিটি স্যাম্পলিং বিষয়টা কি। প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের ক্ষেত্রে দুটো মনে রাখবে, একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, একটা হচ্ছে কমপ্লেক্স র্যান্ডম। অলরেডি বলে দিয়েছি একটা মানে টাইপ আছে, একটা হচ্ছে স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট, একটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট। ব্যাপারটা কি, উইদাউট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কি হবে, ধরো ওই আমি চিট বানিয়েছি, সবাইকে আমি নাম ধরে ডাকলাম, চিট খুললাম, ডাকলাম, ডাকার পরে আমি কি বললাম, সেরিনা, সুমনা, অনির্বাণ, ভাস্বতী, চারজন এখনো আপাতত আমাদের সাথে আছে, ভালো কথা, এখনো অবধি যা আছে। কি বলছিলাম, হ্যাঁ, চিট খুললাম, চিট খুলে সাপোজ আমি ওকে চুজ করলাম আমার স্যাম্পল হিসাবে, এলো, ওর উপরে আমি যা যা টেস্ট করার করলাম, করে আমি কি বললাম, আমি আবার তোমার নামটা চিটের মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হবে, আবার যদি খুলি তাহলে ওর আবার প্রবাবিলিটি আছে আমার সাবজেক্ট হবার, হ্যাঁ কি না? আমি ওকে চুজ করলাম, কাজ করালাম, আবার পাঠিয়ে দিলাম, তাহলে ওর তো প্রবাবিলিটি আছে যে ওকে আমি আবার চুজ করতে পারি। এটার মানে কি, উইথ রিপ্লেসমেন্ট। তাহলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট, আরেকটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট। উইদাউট রিপ্লেসমেন্টটা কি হবে, যাকে আমি বাছলাম তার নামের চিটটাও সেখান থেকে সরে গেল। বোঝা গেল? একটা হচ্ছে ওই নামটা আমি আবার পাঠালাম, তাহলে তার আবার ইকুয়াল প্রবাবিলিটি আছে আমার সাবজেক্ট হওয়ার। আর দ্বিতীয়টা হচ্ছে আমি নামটাকে কি করলাম, সরিয়ে নিলাম, দিয়ে বাকিদেরকে আমি আবার করছি। দুটো বোঝা গেল, উইথ রিপ্লেসমেন্ট আর উইদাউট রিপ্লেসমেন্ট। ক্লিয়ার? সবার ক্লিয়ার? আচ্ছা, এটা তো কম র্যান্ডম স্যাম্পলিং এর, এগুলো এগুলো ছেড়ে দাও। ক্লাস্টার বুঝিয়েছি তো? ক্লাস্টার এই জিনিসটাই, মানে যেটা বললাম সেগুলোই, যে সাব গ্রুপে, গ্রুপগুলো যেটা গ্রুপ আছে সেগুলোকে আবার ছোট ছোট সাব গ্রুপে তুমি ভাগ করছো ক্লাস্টারের ক্ষেত্রে। এ দেখো একটা পপুলেশন আছে, পপুলেশনগুলোকে তুমি র্যান্ডমলি কয়েকটা গ্রুপে ভাগ করেছো। এবার র্যান্ডমলি ভাগ করার পরে তুমি সেই এক একটা থেকে আবার চুজ করছো, কারণ সবাই তো রিপ্রেজেন্টেটিভ নয়, আমি তো কোনো কোয়ালিটি দেখিনি, ক্লাস্টার জাস্ট বানিয়ে নিয়েছি। তাহলে আমি কি করছি, আমি যে কোনো একটা গ্রুপকে সিলেক্ট করতে পারবো না, তার মধ্যে থেকে আমি কি করতে পারবো বলো, ক্লাস্টার আর ইয়ের তফাৎটা কি হবে, একটা এটা দেখো, এইটা দেখো, এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইডের ক্ষেত্রে দেখো আমি স্ট্র্যাটাতে ভাগ করেছি, 1 নম্বর, 2 নম্বর, 3, লাস্টে 4 নম্বর। দেখো আলাদা আলাদা গ্রুপে ভাগ করেছি। তোমাদের এখানে কি দেখে মনে হচ্ছে এটা কিসের বেসিসে ভাগ করা? কালার, কালারের বেসিসে ভাগ করেছি। তার মানে এই যে গ্রিন গ্রুপ, গ্রুপ গ্রিনে যারা আছে তারা সবাই গ্রিন, যে কোনো একজনকে আমি সিলেক্ট করতে পারি। আমার তাতেও মানে আমি যদি একে সিলেক্ট করি তাহলে এ বা একে করলাম, একে করলাম, আর এই লাস্ট জনকে করলাম, তাহলে এই চারজনকে যদি এতজনের মধ্যে থেকে সিলেক্ট করি তাহলে এরা তো ওই স্যাম্পল মানে ওই গ্রুপটার ব্যাপারে একটা ঠিকঠাক আভাসই দেবে, কারণ ওরা তো রিপ্রেজেন্টেটিভ। সিমিলারলি সব কটার জন্য একই জিনিস হবে, যে কোনো মানুষকে তুমি চুজ করতে পারো, কারণ ওরা একই জিনিসের রিপ্রেজেন্টেটিভ। এটা হচ্ছে আমার স্ট্র্যাটিফাইড সরি, হ্যাঁ স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। আর এটা হচ্ছে আমি প্রথমে যাকে তাকে ক্লাস্টারে ভাগ করে নিয়েছি, ক্লাস্টারগুলোকে এবার আমি চুজ করছি, ক্লাস্টারগুলোকে আমি র্যান্ডামলি চুজ করছি, ক্লাস্টার থেকে মানুষকে চুজ করতে পারবো না, কারণ ওরা কি হেটেরোজিনাস, তো আমার তো দরকার নেই হেটেরোজিনাস। আমি তখন কি করব, ক্লাস্টারকে চুজ করব, পুরো ক্লাস্টারকে চুজ করব, কারণ আমি যে ডেটাটা পাবো সেটা আমি একটা হেটেরোজিনাস ডেটা পাবো। ওকে, এখানে দেখো মাল্টি স্টেজ স্যাম্পলিং। মাল্টি স্টেজ স্যাম্পলিং মানে কি, তুমি যেই গ্রুপগুলোকে চুজ করলে ফার্দার সেগুলোকে আবার ক্যারেক্টারিস্টিকের ভিত্তিতে ভাগ করছো, আরও ভাগ করছো, জন্য মাল্টি স্টেজ। যেমন দেখো এখানে এক্সাম্পল দিয়েছে একটা কান্ট্রি, সাপোজ ইন্ডিয়া অর সামথিং লাইক দ্যাট, যা খুশি হতে পারে। ধরো একটা কান্ট্রি, ঠিক আছে, কান্ট্রির মধ্যে স্টেট আছে,
পাঞ্জাব, দিল্লি, ওয়েস্ট বেঙ্গল। সেই স্টেটের মধ্যে আবার সিটি আছে, সেই সিটির মধ্যে আবার কলেজ আছে, কলেজের মধ্যে আবার স্টুডেন্ট আছে। সেম ফর এটা, মানে একই জিনিসকে তুমি যখন অনেকগুলো ভাগে ভাগে ভাগ করছো, সেটাই হচ্ছে আমার মাল্টি স্টেজ। দেশ আছে, দেশের মধ্যে রাজ্য আছে, রাজ্যের মধ্যে সিটি আছে, তার মধ্যে আবার কলেজ আছে, সেখান থেকে যেটা তুমি পাচ্ছ। বোঝাতে পারলাম? ওকে, নেক্সট হচ্ছে আমার নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটি স্যাম্পলিং মানে দেখো, আমার নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের ক্ষেত্রে এমন এটা একটা টেকনিক যেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সিলেক্টেড হওয়ার কোনো সম্ভাবনা নেই, ইকুয়াল সম্ভাবনা নেই। সেই জন্য এটা হচ্ছে নন র্যান্ডম ক্রাইটেরিয়া, যেখানে প্রত্যেকে সিলেক্টেড হতে পারে না, ইকুয়াল চান্স কারণ নেই, আমি যাদের চাইবো তারা হতে পারে, এরকম একটা বিষয়। কি কি আছে তার মধ্যে? প্রথমেই যেমন আছে দেখো, কনভিনিয়েন্স স্যাম্পলিং। কনভিনিয়েন্স স্যাম্পলিং মানে কি? রিসার্চ এমনই স্যাম্পল চুজ করছে, ধরো আমি স্পোর্টস ফিজিওলজি নিয়ে কাজ করি, তাহলে আমি তাদেরকেই চুজ করব যারা একটু খেলাধুলা করে। নন অ্যাথলিটদেরকে আমি কি করে করাবো? তাহলে আমি কাদেরকে চুজ করছি? যারা একটু দৌড়াতে পারে, যারা একটু সাস্টেন করতে, টলারেট করতে পারে প্রেশার। বোঝা গেল? তখন আমি ওটা কি করলাম, আমি আমার কনভিনিয়েন্স অনুযায়ী চুজ করছি, তাহলে তুমি বায়াসড। প্রেফারেন্স, কনভিনিয়েন্স এইসব অনুযায়ী আমি চুজ করলাম, তাহলে আমি বায়াসড। হবে না। আরেকটা হচ্ছে ভলেন্টারি রেসপন্স। ভলেন্টারি রেসপন্স মানে কি? ভলেন্টারি রেসপন্স মানে হচ্ছে যে ধরো আমার সাবজেক্ট এসে বলছে আমিও সাবজেক্ট হব, আমিও স্যাম্পলিংয়ে আসবো, ভলেন্টারিলি আসছে। কনভিনিয়েন্স আমারও আছে, ঠিক আছে আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমাকে বাইরে যেতে হবে না, খেলাধুলো হালকা পারে, চুজ করে নাও। পুরো জিনিসটাই বায়াসড। তো ডিফারেন্সটা কি দুটোর সাথে? এখানে রিসার্চার নিজে নিজে অ্যাপ্রোচ করছে না ইন্ডিভিজুয়ালকে, ইন্ডিভিজুয়াল এসে বলছে আমাকে যে আমি না আপনার রিসার্চে সামিল হতে চাই। বোঝা গেল? নেক্সট হচ্ছে আমাদের পারপাসিভ বা জাজমেন্টাল। পারপাসিভ বা জাজমেন্টাল মানে কি? ওই অনেকটা তোমার কনভিনিয়েন্সের মতোই, এটা আমি জাজ করছি ওই মানুষটা আমার জন্য ঠিকঠাক, ও আমার ফেভারিট স্টুডেন্ট, ও আমার স্যাম্পল হবে। বোঝা গেল? জাজমেন্ট করেছি, ও না পড়াশোনায় খুব ভালো, ও আমার স্যাম্পল হবে। ও না খুব অ্যাটেন্টিভ, আমার কাজে সুবিধা হবে, সাবজেক্ট হবে। তাহলে আমি কি করছি? জাজমেন্ট পাস করছি নিজের মনে মনে, তারপর তোমাকে চুজ করছি। এই হচ্ছে বিষয়। এই যে ব্রাইটেস্ট স্টুডেন্ট হতে পারে, যে সমস্ত আমার কোয়েশ্চেনের আনসার দিয়ে দেবে, তাহলে এটা হচ্ছে একটা এজেন্ডা থাকবে আমার চুজ করার পিছনে, এই পার্টিকুলার মানুষটাকে চুজ করার পিছনে আমার একটা এজেন্ডা থাকবে। আর স্নোবল স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং খুব ইন্টারেস্টিং। স্নোবল স্যাম্পলিং হচ্ছে, ধরো আমি একজনকে ধরলাম, আমি বললাম আমার এই কাজ আছে, তুমি আমার সাবজেক্ট হবে, যাও গিয়ে আরও 10জনকে এইটা বুঝিয়ে খুঁজে আনো। সেই 10জনকে আবার সে বলবে, প্রত্যেকজনকে আর কি, আরও 10জনকে গিয়ে খুঁজে আনো। স্নো বল কীরকম হয়? বরফের এইটুকু বল দিয়ে স্টার্ট করবে, গড়াতে 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 অনেক বড় হয়ে যাবে। তাহলে আমার স্যাম্পল সাইজ প্রথমে একটা ছিল, তারপরে আমি আমার স্যাম্পলকে বললাম যাও আরও 10জনকে বলো এই যে কাজগুলো তোমাকে করতে হবে, এটা বুঝিয়ে 10জনকে বলো। আবার ওই 10জনকে বলবে আরও 10জনকে বলতে, আরও 10জনকে বলতে, করে আমার 100জন হয়ে গেল। এটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং, সব থেকে সোজা। এখানে একটা এক্সাম্পল দিয়ে ভালো করে বোঝানো আছে। এবার ধরো কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং মানে কি? আমার সেই স্যাম্পল লাগবে যাদের বয়স, যারা মেল হবে, যাদের বয়স 50 বছরের ওপরে। তাহলে আমি একটা কোটা করে দিয়েছি, তাই না? ওই বয়সের লোক, ওই বয়সের মানুষই আবার চাই, এবার মানুষটাকে মেল হতে হবে। তাহলে দুটো কোটা আছে, একটা বয়স, একটা জেন্ডার। তাহলে এটা হচ্ছে আমার কোটা স্যাম্পলিং। দেখো, এই হচ্ছে আমার পুরো পপুলেশন। এই পুরো পপুলেশনের মধ্যে থেকে আমি স্যাম্পলিং করছি, আমি শুধুমাত্র মেলসদেরকে চাইছি, এমন মেলসদের চাইছি যাদের বয়স হচ্ছে কি 50 বছরের বেশি। ক্লিয়ার? কোটা স্যাম্পলিং, বায়াসড। তারপরে হচ্ছে হ্যাপাজার্ড স্যাম্পলিং। হ্যাপাজার্ড স্যাম্পলিং মানে হচ্ছে আমি অত কিছু পাত্তা ফাত্তা দিচ্ছি না, যাকে পাচ্ছি চলো স্যাম্পল হবে, চলো আমার স্যাম্পল হবে, আমার দরকার, হ্যাপাজার্ডলি চুজ করছি। কোনো ক্রাইটেরিয়া নেই, কোনো কিছু নেই, আমার সুবিধা হয়েছে, আমার চোখের সামনে এসে গেছে, আমার স্যাম্পল দরকার ছিল, ওকে নিয়ে স্যাম্পল বানিয়ে দিয়েছি। দ্যাট ইজ হ্যাপাজার্ড স্যাম্পলিং। আনসিস্টেমেটিক একটা প্রসেস, যেখানে পপুলেশন থেকে আমি যখন চুজ করছি কোনো স্পেসিফিক ডিফারেন্স নেই, কোনো কন্ডিশন নেই, কোনো কোয়ালিটি নেই, কিচ্ছু নেই, পপুলেশনকে রিপ্রেজেন্ট করে কি না তাও জানি না,
আমি এই পপুলেশনকে নিয়ে কাজ, আগে তোমাকে পপুলেশন সিলেক্ট করতে হবে যে মেয়েদের ওপরে কাজ করতে চাই, এই বয়স থেকে এই বয়সে করতে চাই। ও হয়তো আমার পপুলেশনকেই, ও ধরো একটা ছেলেকে আমি ধরে নিয়ে এলাম, 50 বছরের একটা লোককে ধরে নিয়ে এলাম, না বয়স মিলছে না অন্য কিছু, এটা হচ্ছে আমার হ্যাপাজার্ড। যায় না তো, তুমি যা খুশি করে তোমার ডেটা ভরিয়েছো, মানুষ দরকার ছিল, মানুষ পেয়ে গেছো। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে তোমার স্যাম্পল এরর। এবার স্যাম্পলিং যখন করলে তার মধ্যে তার নিশ্চয়ই ভুল ভ্রান্তি তো থাকবে। একটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং এরর। র্যান্ডম স্যাম্পলিং এরর হচ্ছে তুমি এক্সপেরিমেন্টটা করতে কিছু একটা ভুল করেছো, হতে পারে এক্সপেরিমেন্টের পদ্ধতিতে হয়তো কিছু মাইনিউট ভুল থাকলো, যার জন্য তোমার যেই স্যাম্পলিংয়ের রিপ্রেজেন্টেটিভ যার হওয়া উচিত ছিল সেটা হয়তো ঠিকঠাক করে হলো না, তোমার স্যাম্পলিং প্রসেসটা হয়তো ঠিকঠাক করে হলো না, সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং এরর। আর আরেকটা হচ্ছে নন স্যাম্পলিং এরর, এটাকেই আমরা বায়াস বলি। নন স্যাম্পলিং এরর মানে কি? নন স্যাম্পলিং এরর হচ্ছে এমন কিছু ভুল যেগুলো, ধরো তুমি ইন্টারভিউ নিচ্ছ, তোমার ইচ্ছা করেনি, যা তা কোয়েশ্চেন করে তুমি চলে এসছো, তোমার যেই কোয়েশ্চেনগুলো করার ছিল তুমি সদুত্তর পাওনি, নিজে নিজে সেই আনসারগুলো দিচ্ছ, বায়াস। প্রসেস ঠিকঠাকভাবে করতে পারোনি, একটা প্রসেস ছিল সেটা তুমি বোঝোনি, যার জন্য তুমি বোঝাতেও পারোনি, তোমার হোল জিনিসটাই ভুল, প্রসেসটাই ভুল হয়ে গেছে। এখানে দেখো একটা বলেছে, ইফ আ পার্সন, তোমার সাথে তার দুবার দেখা হলো সার্ভেতে, এবার তুমি কি করবে? তার আনসারগুলো ছিল ডুপ্লিকেট, সার্ভেতে ডুপ্লিকেট ছিল, বা ইন্টারভিউয়ার বায়াসড হয়ে পড়েছিল স্যাম্পলিংয়ের ক্ষেত্রে, তাই জন্য নন স্যাম্পলিং বায়াসটা দেখা গেছে, মানে যেটা তার দেওয়ার কথা ছিল সেটা সে দেয়নি, যা খুশি একটা উত্তর দিয়ে বেরিয়ে চলে গেছে, তাহলে বায়াস হতে পারে। আবার অনেক রকমের একটা কোয়েশ্চেন আসে পিওয়াইকিউতে, আমি দেখেছি, ধরো আমি হচ্ছি রিসার্চার, তোমরা হচ্ছে আমার স্যাম্পল, তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি কিছু কথা, কিন্তু তোমরা, যেহেতু আমি একজন মানে মহিলা হয়ে তোমাদেরকে জিজ্ঞেস করছি, ধরো তোমরা আমাকে পাত্তা দিতে চাইছো, ও কি মহিলা রিসার্চার, রিসার্চ কি করবে, এটার একটা নাম আছে, এটাকে বলে সাইকো সোশ্যাল বায়াস। সাইকো সোশ্যাল বায়াস সাইকোলজিক্যাল বটেই, এবং একটা সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে জিনিসটা হচ্ছে, এটার নাম হচ্ছে সাইকো সোশ্যাল বায়াস। আবার ধরো আমরা বলছি ওর এজ এত কম, কি ওর এজ এত বেশি, কি রিসার্চ করবে, কি স্যাম্পলিং করবে, কি আমার থেকে কোয়েশ্চেন করবে, এগুলো হচ্ছে, একটা হচ্ছে সাইকো সোশ্যাল হয়, একটা হচ্ছে বায়ো সোশ্যাল বায়াস বলেও হয়। বায়ো সোশ্যাল বায়াস মানে মানে আমরা যখন জেন্ডার বায়াসড হয়ে পড়ি, মেয়ে কি করবে, ছেলে কি করবে, বয়স কম, এক্সপিরিয়েন্স কম, বোঝা গেল, এই ধরনেরও কিন্তু বায়াস হতে পারে, এগুলোর বায়াসের এক্সাম্পল। বোঝা গেল? তাহলে স্যাম্পলিং বায়াস আর রিসার্চ মেথড বায়াসের আবার টাইপস আছে। স্যাম্পলিং বায়াস মানে তুমি যে প্রসেসে স্যাম্পলিং করছো সেই প্রসেসটাই ভুল, তোমার স্যাম্পলিংটাই ভুল হতে পারে, তুমি মানুষের সাথে ঠিকঠাকভাবে কথা বলতে পারোনি, রিপ্রেজেন্টেটিভ যাদের চুজ করেছো তারা মানে পপুলেশনের ঠিকঠাক রিপ্রেজেন্টেটিভই নয়, যেই রিসার্চটা তুমি করছো তার সাথে তার কোনো সম্পর্কই নেই, এগুলো হচ্ছে স্যাম্পলিং বায়াস। আর রিসার্চ বায়াস কোনগুলো? রিসার্চ বায়াস হচ্ছে, ধরো তুমি অনলাইন সার্ভে করেছো ডেটা কালেকশনের জন্য, তাহলে অনলাইনে তো তুমি সেরকম পাবে না, তো তুমি তার চোখের সামনে বসে বসে পাবে, তাই না? এগুলো একটা সমস্যা হতে পারে। নেক্সট আমরা চলে যাব কোয়েশ্চেন বায়াস। কোয়েশ্চেন বায়াস কীরকম? তোমার যেই প্রশ্নটা করে তোমার কাজের সাথে রিলেটেড কিছু আনসার পাওয়ার কথা ছিল, সেই প্রশ্নটাই তুমি করনি, অন্য একটা কিছু করে বসে আছে, তুমি ট্রু আনসার পাবে কি করে? আর আরেকটা হচ্ছে সোশ্যাল ডিজায়ারেবিলিটি। সোশ্যাল ডিজায়ারেবিলিটি একটু আগেই আমি যেগুলো বললাম, মানুষের যেটা ভাল লাগবে তুমি সেই প্রশ্ন করছো, রিসার্চারকে পছন্দ হচ্ছে না, আমার সাথে পার্সোনাল শত্রুতা আছে, আনসারগুলো যেগুলো দেবে বায়াসড আনসার। আমার তোমাকে পছন্দ না, আমি বায়াসড হয়ে যাব। আমি ওপেন মাইন্ডেড না থাকলে রিসার্চ কখনো সাকসেসফুল হবেই না। আমি যদি আগে থেকেই বায়াসড হয়ে যাবো, ও তো এটাই বলবে, না বললে আমি নিজের মতো করে লিখে নেব, ও অত বুঝবে না, ও বুঝতে পারেনি আমার রিসার্চের টপিক, আমি আমার মতো একটা লিখে নিলাম, বোঝা গেল? এই ধরনের বায়াসও কিন্তু হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের হাইপোথিসিস। খুব ভালো করে বুঝবে, একটু অ্যাটেন্টিভ হও। হাইপোথিসিস বিষয়টা কি? হাইপোথিসিস আর থিওরি, আমরা যখন প্রথমে রিসার্চ করতে নামবো তখন একটা পসিবিলিটি নিয়ে আমাদেরকে নামতে হবে। যেমন ক্যান্সার হয় সিগারেট স্মোকিং করলে, হাইপোথিসিস। হয় কি হয় না,
সেটা কি করে জানবো? টেস্ট করে। বুঝতে পারলাম? ফার্স্টে আমার একটা হাইপোথিসিস থাকবে, যে হাইপোথিসিসটাকে আমি কি করব, আমি ইয়ে করে দেখব, মানে টেস্ট করে দেখব, অ্যানালাইজ করব যে ঠিক হচ্ছে কি হচ্ছে না। তাহলে হাইপোথিসিস মানে কি? হাইপোথিসিস হচ্ছে একটা অ্যাজাম্পশন, ভেবে নিচ্ছি আগে থেকে। কার উপর ভিত্তি করে ভাববো? লিটারেচার রিভিউ পড়বো, এভিডেন্স আমার আশেপাশে কি আছে সেই এভিডেন্সের উপর ভিত্তি করে আমি একটু অ্যাজিউম করে নেব এটা হলে এটা হতে পারে। যে কোনো ইনিশিয়াল পয়েন্টে এটা আমরা করব, ইনভেস্টিগেশনের একদম প্রথমে এটা আমরা করব। রিসার্চ কোয়েশ্চেন কিছু কিছু থাকবে, মানে এটাই আমার হাইপোথিসিসটাই কোয়েশ্চেন, যে হয় কি হয় না। প্রেডিকশন দিতে পারো, হতে পারে সিগারেট স্মোকিং করলে ক্যান্সার হলেও হতে পারে, কিন্তু আমাকে টেস্ট করে দেখতে হবে যে হয় কি না। না, সেজন্য তো হাইপোথিসিসকে আমরা সবসময় টেস্ট করি, তাই তো? ভেরিয়েবলসগুলোকে টেস্ট করব, পপুলেশন দেখব, রিলেশনশিপ কি আছে ভেরিয়েবলসদের মধ্যে, ভেরিয়েবল মানে কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশন আছে কিনা খোঁজার চেষ্টা করব। তাহলে হাইপোথিসিস মানে কি? হাইপোথিসিস হচ্ছে এমন একটা কিছু, এমন একটা স্টেটমেন্ট যেটাকে আমাকে সবসময় কি করতে হবে? টেস্ট করে দেখতে হবে। টেস্ট করে দেখব যে আদৌ সত্যি কিনা রিলেশনশিপ আছে কিনা। আমি যে ভেরিয়েবলগুলো চুজ করেছি তাদের মধ্যে কোনো ভেরিয়েবল সম্পর্ক আদৌ আছে কিনা, ক্যান্সার আর স্মোকিংয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। হাইপোথিসিসের ক্যারেক্টারিস্টিক কি কি? প্রথম কথা হচ্ছে আমার হাইপোথিসিস কী হতে হবে? ক্লিয়ার হতে হবে, ছোট হতে হবে, কম্প্যাক্ট হতে হবে, আর এমন কিছু হতে হবে যেটা রিলায়েবল, বিশ্বাসযোগ্য। অবিশ্বাস্য কিছু এলিয়েন্সরা এসে ক্যান্সার তৈরি করেছে বললে কেউ মানবে না। সেকেন্ড হচ্ছে হাইপোথিসিসের ক্ষেত্রে রিলেশন থাকতে হবে, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ আমাকে দেখাতে হবে। রিলেশনশিপটা অবশ্যই ভেরিয়েবলের মধ্যে দেখাতে হবে, যেই সমস্ত ভেরিয়েবলগুলো আছে। স্পেসিফিক হতে হবে, স্কোপ থাকতে হবে, যাতে আমি ওটাকে টেস্ট করে দেখতে পারি। আর এমন এক্সপ্লেনেশন আমি করব হাইপোথিসিসের যেটা ভীষণ সিম্পল হবে, সবাই বুঝতে পারবে। আর হাইপোথিসিসটাকে এমন কিছু করব না যেটার সাথে তার সিগনিফিকেন্সের কোনো সম্পর্কই থাকবে না। ছোট হবে, প্রিসাইজ হবে, ক্লিয়ার হবে, ইজি হবে। হাইপোথিসিস এমন হতে হবে। এগুলো হচ্ছে হাইপোথিসিসের ক্যারেক্টারিস্টিক। বলো। হুম। ন্যারেট করার পরে সে কি দিচ্ছে সেটা হচ্ছে তোমার লুক আউট। তুমি তো ন্যারেট করবেই। আমাকে ধরো যদি এক্সারসাইজ করাতে হয়, আমাকে তাকে বলতে হবে যে তুমি এই এক্সারসাইজ এভাবে করবে। আমি কি তাকে পুরো বলে দেবো আমি অ্যাকচুয়ালি তোমার এটা দেখতে চাইছি? বলবো না। তাহলে তার মধ্যে বায়াসনেস কাজ করবে। কখন আমি পুরো জিনিস বলবো না, আমি তাকে কি বলবো? এই তোমার কাজ, এই আমার রিসার্চের জন্য তোমাকে করে দিতে হবে। কেন করছি, কি পাবো, কি জন্য করছি, এই জন্য এইসব যদি ওকে বলে দাও ও তো বায়াসড হয়ে যাবে। সেটা করবো না আমরা। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে দেখবে এটা ঠিকঠাকভাবে আসেনি, একটু ঝাপসা এসেছে। টাইপস অফ হাইপোথিসিস টেস্টিং। আমাদের হাইপোথিসিস কটা হয়? দুটো হয়। একটা হচ্ছে নাল হাইপোথিসিস, একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস কি বলছে? এটা হচ্ছে নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস কি বলছে? নাল হাইপোথিসিস বলছে দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক নেই। সেটা কি সম্ভব হওয়া? ধর তোমার দুটো ভেরিয়েবল আছে, এ আর বি। নাল হাইপোথিসিস বলছে এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই। পসিবল? তাহলে আমাদের রিসার্চারদের টার্গেট সবসময় কি থাকবে? নাল হাইপোথিসকে রিজেক্ট করা, রিজেক্ট করা। তাহলে এটা কি হবে? সবসময় নাল হাইপোথিসিস পপুলেশনকে এমনভাবে, প্যারামিটারকে এমনভাবে দেখাবে যেখানে তোমার কোনো ওর মধ্যে সম্পর্ক নেই এটাও এস্টাবলিশ করতে চাইবে। আমরা কি টেস্ট করি সবসময়? নাল হাইপোথিসিস টেস্ট করি। আমরা কোনোদিনও অল্টারনেটিভ হাইপোথিসিস টেস্ট করব না, এটুকু মাথায় রাখবে। তাহলে কখন অ্যাকসেপ্ট করব? নাল হাইপোথিসিসকে রিজেক্ট করলে অটোমেটিক্যালি অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে। আর রিসার্চারদের টার্গেট সবসময় থাকবে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করা। বোঝা গেছে? অল্টারনেটিভ হাইপোথিসিস কি বলছে? হয় অল্টারনেটিভ হাইপোথিসিসকে আমরা H1 বলতে পারি, H A বলতে পারি, এগুলো সব বলা যেতে পারে।
আর নাল হাইপোথিসিসকে আমরা H0 বলে বলি। ঠিক আছে? অল্টারনেটিভ হাইপোথিসিস কি বলছে? সবসময় বলছে যে একটা কিছু সম্পর্ক আছে, মানে এ হয় বি এর থেকে বড়, নয় এ বি এর থেকে ছোট। বোঝা গেল? একটা সম্পর্ক আছে। আর না, অল্টারনেটিভ হাইপোথিসিসকে আমরা কখনোই কিছু করব না, নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব, তখন অটোমেটিক্যালি অল্টারনেটিভ হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। এই করতে গিয়ে আমাদের দু রকমের এরর দেখতে পাওয়া যায়। কি এরর? টাইপ 1 এরর আর টাইপ 2 এরর। আমি ওদেরকে ইজিলি মনে রাখার জন্য, মানে আমি এটা নিজেও করেছিলাম, আমি এভাবে বলতাম, টাইপ 1 এরর মানে হচ্ছে নাল হাইপোথিসিস যখন ঠিক কিন্তু সেটাকে আমরা রিজেক্ট করেছি, টাইপ 1 দিয়ে রিজেকশন মনে রাখবে। তাহলে এই টাইপ 2 মানে অ্যাকসেপ্টেন্স। তাহলে দু রকমের হতে পারে, একটা হচ্ছে নাল হাইপোথিসিস যখন ভুল, কিন্তু আমি ওকে কি করেছি? অ্যাকসেপ্ট করেছি। এটাকে আমি কি বলবো? টাইপ 2 এরর। অ্যাকসেপ্ট মানেই টাইপ 2 বা বিটা, দুটোই বলা যেতে পারে। আবার আমার নাল হাইপোথিসিসটা কি ছিল? ট্রু ছিল। তাহলে আমি কি করেছি? তাকে রিজেক্ট করে দিয়েছি। তখন সেটা কি হবে? আমার টাইপ 1 এরর বা আলফা এরর। বোঝা গেল? আলফা বা টাইপ 1 মানে হচ্ছে রিজেকশন অফ ট্রু নাল হাইপোথিসিস, আর টাইপ 2 মানে কি? অ্যাকসেপ্টেন্স অফ ফলস নাল হাইপোথিসিস। বোঝা গেল? দুটোই তো ভুল, দুটোই আমাদের দরকার নেই। ক্লিয়ার না? ক্লিয়ার না? টাইপ 1 মানে ফলস পজিটিভ, আর টাইপ 2 মানে হচ্ছে গিয়ে ফলস নেগেটিভ। ক্লিয়ার? এইটুকু একটা মনে রাখবে, মনে রাখবে টাইপ 1 বা আলফা হচ্ছে আমার রিজেকশন। কাকে রিজেক্ট করব? নাল হাইপোথিসিস যখন ঠিক তখন তাকে রিজেক্ট করেছি, করলেই উল্টো হচ্ছে। এক্স্যাক্টলি। তখন আমি একটা যদি মনে রাখি তাহলে আমার সেকেন্ডটাও মনে থাকবে ইজিলি। ওকে, আমাদের এখানে দেখবে এটার আগে একটা জিনিস ফিজিবিলিটি ছিল, সেটা কোথায়? যাই হোক, লাস্ট আমাদের একটু বুঝবো ক্যান্টিয়ানিজম আর ইউটিলিটেরিয়ানিজম। এটা আমি এরমভাবে মানে পরিবটে, মানে এগুলো তোমাদের জন্য দেওয়া আছে, নোটেও দেওয়া আছে। এখান থেকে আমি দুটো জিনিস পড়িয়ে আমি এটা আমার মতো বোঝাচ্ছি তোমাদের। দুটো জিনিস কি কি পড়াবো? ক্যান্টিয়ানিজম নামটা এসছে কার জন্য? ইম্যানুয়েল ক্যান্ট বলে ভদ্রলোক এই থিওরিটা প্রপোজ করেছেন, তাই জন্য ক্যান্টিয়ানিজম। ঠিক আছে? আর ইউটিলিটেরিয়ানিজম কে বলেছে? সরি, হ্যাঁ হ্যাঁ, উপযোগিতাবাদ। ইউটিলিটি মানে উপযোগিতা। একটা হচ্ছে জেরেমি বেন্থাম, জন স্টুয়ার্ট মিল আর হেনরি সিডউইক, আর এটল, আরও অনেকে আছে। তাহলে এইটুকু শুধু এখান থেকে মনে রাখো যে এরা প্রস্টিউলেট করেছে, মানে এরা এই কনসেপ্টটা দিয়েছেন। এবার কনসেপ্টটা বোঝাচ্ছি, ভালো করে বোঝো। আমি ওদেরকে বারবার বোঝাই, তোমরা সবাই রামায়ণ মহাভারত বেসিক কনসেপ্ট জানো। রামায়ণের বেসিক কনসেপ্ট কি? যুদ্ধ। রামের ক্যারেক্টারিস্টিক কি? বটে। আর ব্রেভ বটে, ব্রেভ না হলে কি করে হবে? আর মোরাল, সব সময় মোরালিটির কে দেখে। এবার এই মোরালিটি ফলো করতে গিয়ে যদি নিজের কোনো ক্ষতি হয় তাহলেও কি করবে? মোরালিটিকেই দেখবে। তার মানে রেজাল্ট যা কিছুই হোক, আমার পথটা কি হতে হবে? সৎ হতে হবে। পথটা আমি বিপথে গেলে হবে না। অন দ্য কন্ট্রারি, মহাভারতের গল্প কি? অবশ্যই যুদ্ধ হবে। কুরুক্ষেত্রে যুদ্ধ বললে কার কথা মনে পড়ে? শ্রীকৃষ্ণ আর অর্জুন। শ্রীকৃষ্ণ কি করে? যে কোনো পথে যাব, কিন্তু রেজাল্টটা আমার ঠিক চাই, তাই না? মানে ঠিক ভুলের, দেখো ঠিক আর ভুল সবসময় সাবজেক্টিভ হয়। আমার কাছে যেটা ঠিক তোমার কাছে ভুল হতে পারে। কিন্তু আমি যদি মহাভারতের পার্সপেক্টিভ দিয়ে ভাবি, তাহলে ওখানে আপাতত ঠিক ছিল যে পাণ্ডবদেরকে জিততে হচ্ছে আর কৌরবদেরকে হারাতে হচ্ছে। এবার এখানে কেউ কেউ যুক্তি দিতে পারে না কৌরবদেরকে এভাবে হারানো উচিত, সেসব আমি সরিয়ে রাখছি। সরল রাখার জন্য আমি বলছি, শ্রীকৃষ্ণ কি বলছেন? যে কোনো পথ দিয়ে যাব, সেটা হতে পারে ছল, সেটা হতে পারে বল, যা খুশি হতে পারে,
কিন্তু আমার রেজাল্টটা ঠিকঠাক চাই, মানে আমি যেই রেজাল্টটা চাইছি আমার সেই রেজাল্টটা যেন আমি পাই। মানে আমার ইন্টেনশনটা সঠিক, আমি ভালো কাজের জন্য যা খুশি করে সেই পথ অবধি যেতে চাইছি। এই যা খুশি করে যেতে চাইছি সেটা হচ্ছে আমার ইউটিলিটেরিয়ানিজম। আর ক্যান্টিজম বলছে রেজাল্ট যা আমার হোক, আমার রাস্তাটা যেন সৎ হোক। তাহলে এখানে দুটো বোঝা গেল, দুটোর কি ব্যাপার আছে। একটা বলছে সৎ রাস্তায় যাব, যা খুশি রেজাল্ট হয়ে যাক। একটা বলছে যে কোনো রাস্তায় যাব, রেজাল্ট আমার ঠিক চাই। তাহলে এটা হচ্ছে মোরাল ফিলোসফি, এটাও মোরাল ফিলোসফি। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে এটা ডিটারমাইন করছে তোমার কনসিকোয়েন্সটা কি। এখানে কিন্তু কনসিকোয়েন্স ভাবে না, এখানে হচ্ছে মোরাল ভ্যালিউ। ডুয়ার যে কাজটা করছে তার মোরাল ভ্যালিউটা এখানে ইম্পর্টেন্ট। সে কাজটা করছে সেটা কেন করছে, কিসের জন্য করছে, সৎ পথে করছে তো আসলে। এইটা হচ্ছে এটা বেসিক্যালি থিওরি। ডিওন্টোলজিক্যাল, এটা ডিওন্টোলজিক্যাল মানে মোরাল, আর এটা হচ্ছে টেলিওন্টোলজিক্যাল থিওরি, মানে রেজাল্ট বেসড। অ্যাকশন কি দিয়ে মোটিভেটেড হচ্ছে, সবসময় গুডউইল, মানে আমি কি সৎ সদিচ্ছা আমার আছে কিনা কোনো একটা কিছু করার জন্য। ডিউটি সেখানে প্রাধান্য পাচ্ছে, মোরালিটি সেখানে প্রাধান্য পাচ্ছে, কিন্তু রেজাল্টটা কি হচ্ছে সেটা প্রাধান্য পাচ্ছে না। ওয়্যার অ্যাজ অন দ্য কন্ট্রারি, এখানে কি হচ্ছে, মোরাল ডিলেমা থাকতে পারে, তোমার কাজ সবসময় ভালো না হতে পারে, কিন্তু রেজাল্টটা যেন তোমার একদম ঠিকঠাক হয়। এইটা হচ্ছে এই দুটোর ডিফারেন্স। বোঝা গেল? আমরা আমাদের একদম শেষ পার্টে এসেছি। আমি ফিজিবিলিটিটা খুঁজে পেলাম না, সেটা ছিল বোধহয় বাদ পড়ে গেছে কোনো কারণে। ফিজিবিলিটি আমি একটু জিনিসটা বলে দিই, কারণ ফার্স্ট কোয়েশ্চেনটাই ফিজিবিলিটি নিয়ে আছে। ফিজিবিলিটি মানে হচ্ছে কোনো একটা টেস্ট ধরো আমি করছি, সেই টেস্টটা আমার কেমন রেজাল্ট দিতে পারে তার একটা বলতে পারো ফোরকাস্ট। মানে আমি এই টেস্টটা যে করতে চলেছি আমি কতটা সফল হলেও হতে পারি, সেটা হচ্ছে আমার ফিজিবিলিটি, সেই টেস্টটার ফিজিবিলিটি। মানে কতটা পার্সেন্টেজ অফ গ্যারেন্টি আমি দিতে পারছি, এত পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে আমার রেজাল্ট আমি পাবো, ওই টেস্টটা করলে আমি এই রেজাল্টটা পাবো। সেটা হচ্ছে ওই টেস্টটার অ্যাজিউম করছি বলতে পারো, কিছুটা তো অ্যাজাম্পশন বটেই, কিন্তু আমি ট্রেন্ড দেখে অ্যাজিউম করছি, আগের কিছু প্যাটার্ন দেখে অ্যাজিউম করছি যে এটা করলে এটা পেতে পারি। সেইটা হচ্ছে ওই পার্টিকুলার টেস্টের ফিজিবিলিটি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে, রিসার্চ প্রবলেম ইজ ফিজিবল অনলি ওয়েন ইট হ্যাজ ইউটিলিটি আর রেলেভেন্স, রিসার্চেবল, ইট ইজ নিউ অ্যান্ড অ্যাড সামথিং টু দ্য নলেজ, আর লাস্ট হচ্ছে আমাদের সব কটা, অল অফ দ্য অ্যাবাভ। যারা অনলাইনে তিনজন আছো বলো আমাকে কি হবে বলে মনে হচ্ছে, কোনটা হবে বলে মনে হচ্ছে, একটু তাড়াতাড়ি বলবে। ফিজিবিলিটি মানে কি বলতে চাইছে, রিসার্চ প্রবলেমটা ফিজিবল কখন, তাড়াতাড়ি। আর যারা ওই বলবে তাদেরকে আমি বলি কোয়েশ্চেনটা মেনশন করে আনসারের অপশনটা দেবে, যেমন এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, এভাবে মেনশন করে দেবে একটু তাড়াতাড়ি। ওরা এখানে বলছে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। তোমরা কি বলতে চাইছো বলো। অনলাইনে কারা ক্লাস করছে একটু দেখি, কারা ক্লাস করছে একটু দেখি। ভাস্বতী, অনির্বাণ আর সেরিনা বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, দেখতে পাচ্ছ পুরোপুরি? অনির্বাণ বলছে 1D, সেরিনা বলছে 1-4। আরেকজন বাকি আছে, তাড়াতাড়ি বলো। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দ্য স্টাডি ইন উইচ দ্য ইনভেস্টিগেটর অ্যাটেম্পট টু ট্রেস অ্যান ইফেক্ট ইজ নোন অ্যাজ। ইনভেস্টিগেটর অ্যাটেম্পট টু ট্রেস অ্যান ইফেক্ট, একটা প্রভাব, কোনো একটা কিছু হয়েছে তার প্রভাব দেখতে চাই, তাকে কি বলবে? সার্ভে বলবে, সামেটিভ বলবে, হিস্টোরিক্যাল বলবে, এক্সপোজ ফ্যাক্টর বলবে? এফেক্ট দেখতে চাইছে, কি বলবে? কোনো একটা কিছুর এফেক্ট দেখতে চাইছে।
এক্সপোজ ফ্যাক্টো, ভালো করে ভেবে 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 কোনো একটা কিছুর এফেক্ট দেখতে চাইছি, তাহলে আমি এর মধ্যে থেকে কোনটা করব? সার্ভে, সামেটিভ, হিস্টোরিক্যাল, এক্সপোজ ফ্যাক্টো। বাকিরা সার্ভে কে কে হাত তোলো। তোমরা কি? হ্যাঁ, এক্সপোজ ফ্যাক্ট দুজনেই। যারা অনলাইনে তাড়াতাড়ি বলবে। অনির্বাণ 2A বলছে, বাকি দুজন। ফাস্ট ফাস্ট ফাস্ট। আচ্ছা, তো ফার্স্টে আমরা বলি সামেটিভ রিসার্চ একেবারেই হবে না। সামেটিভ মানে সবসময় একসাথে, হিস্টোরিক্যালও হবে না। এক্সপোজ ফ্যাক্টর যারা বলছিলে সেটা হবে না এই কারণে, যেটা আগে হয়ে গেছে অলরেডি তুমি জানো তার এফেক্ট কি, তুমি শুধু নিজের ভাষায় সেটা লিখবে। ডেসক্রিপটিভ ওয়ান হবে না তো, তাহলে আমার কি পড়ে থাকলো? সার্ভে ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট চলে যাব পরের কোয়েশ্চেনে। দ্য মেন ক্যারেক্টারিস্টিক অফ সাইন্টিফিক রিসার্চ, এম্পিরিক্যাল, থিওরিটিক্যাল, এক্সপেরিমেন্টাল, সব। অনলাইনে ক্লাস যারা করছো তারা একটু তাড়াতাড়ি করে বলবে। সাইন্টিফিক রিসার্চের ক্যারেক্টারিস্টিক কী কী হবে? এম্পিরিক্যাল, থিওরিটিক্যাল, এক্সপেরিমেন্টাল, নাকি এর মধ্যে থেকে সব কটাই? 3 নম্বরটা তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট। রিসার্চের ক্লাস কেমন লাগছে সবার? ভালো বোঝা যাচ্ছে? সেটাই আসল। মক টেস্টগুলো কিন্তু দিতে হবে, টিচিংয়ের মক টেস্ট সব শেষ করবে পজিটিভলি। আচ্ছা, অনলাইন ক্লাসে কেন কেউ রেসপন্ড করছো না? ফার্স্টের কোয়েশ্চেনটা বললো, তারপর থেকে আর কারোর রেসপন্স নেই। তাড়াতাড়ি। অনির্বাণ বলছে 2D, হ্যাঁ 2Dটা কারেক্ট ওয়ান। নেক্সট আমাদের এখান থেকে কোন টেকনিকটা আমরা ইউজ করব যখন পপুলেশনটা হচ্ছে ফাইনাইট? ফাইনাইট মানে গোনা যাচ্ছে হাতে। এরিয়া, পারপাসিভ, সিস্টেমেটিক, নান। পপুলেশন আমার ফাইনাইট, হাতে গোনা যাচ্ছে, তাহলে আমি এর মধ্যে থেকে কোন টেকনিকটা ইউজ করব? এরিয়া স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, পারপাসিভ স্যাম্পলিং, নাকি কোনোটাই না? কেন? সবাইকে তুমি এমনি ইউজ করতে পারবে না। হুম, আচ্ছা, আর কে কি বলতে চাইছো? ও পারপাসিভ বলেছে। আর নান অফ দ্য অ্যাবাভ কেন? নান অফ দ্য অ্যাবাভ কেন? না, 2 লাখটাও ফাইনাইট, 20 লাখটাও ফাইনাইট, কিন্তু তুমি সবাইকে কি ইউজ করতে পারবে? পারবে না। আর কে কি? আর কে কি বলছো বলো? আমি দুটো অপশন পেয়েছি, একজন পারপাসিভ বলেছে, একজন অল অফ দ্য অ্যাবাভ বলেছে। এই নান অফ দ্য অ্যাবাভটা হবে না। সি, সি মানে হচ্ছে সিস্টেমেটিক। অনলাইন তাড়াতাড়ি, এটা সেকেন্ড লাস্ট। একটু তাড়াতাড়ি বলবে যারা অনলাইনে ক্লাস করছো। আচ্ছা, এরিয়া স্যাম্পলিং হবে না, কারণ এখানে এরিয়া নিয়ে কোনো কথাই বলা নেই, তাই জন্য এরিয়া স্যাম্পলিং হবেই না। তোমাকে যদি জিওগ্রাফিক্যাল লোকেশন হিন্ট করে দিত কোয়েশ্চেনে, এরিয়া স্যাম্পলিং বলতে পারতে, দরকার নেই আমার এরিয়া স্যাম্পলিংয়ের। পারপাসিভ স্যাম্পলিং হবে না, কেন হবে না? কারণ এখানে আমার কোনো পারপাস বলে দেয়া নেই, তোমাকে বলে দেয়া নেই যে এই পার্টিকুলার টেস্টের জন্য তোমাকে স্যাম্পল খুঁজতে হবে, তাই তোমার বায়াসড হওয়ার কোনো দরকারই নেই। এখানে কি বলেছে? সিম্পলি বলেছে পপুলেশনটা ফাইনাইট, মাথা খারাপ করার জন্য। সব পপুলেশন ফাইনাইটই হয়, ইনফাইনাইট বলে কোনো পপুলেশন হয় না। ব্যাকটেরিয়ার পপুলেশনও ফাইনাইট হয়, সব পপুলেশনই ফাইনাইট। সেই কারণে কারেক্ট অপশন ইজ সিস্টেমেটিক স্যাম্পলিং। তুমি প্রসেস ফলো করে করে করছো।
এই দুটো কেন না? কারণ জিওগ্রাফিক্যাল লোকেশন বলেনি, পারপাসিভ নয়, কোনো আমার রিসার্চের পারপাসও বলে দেওয়া নেই। আমি বায়াসড হব কেন? আমি সিস্টেম্যাটিক র্যান্ডম স্যাম্পলিং করব। লাস্ট আজকের কোয়েশ্চেন, ম্যানিপুলেশন ইজ অলওয়েজ আ পার্ট অফ। কোন জায়গায় আমরা ম্যানিপুলেট করব? হিস্টোরিক্যাল, ফান্ডামেন্টাল, ডেসক্রিপটিভ নাকি এক্সপেরিমেন্টাল? সবাই এক কথায় রাজি? যারা অনলাইনে ক্লাস করছো, লাস্ট বার সুযোগ, কিছু বলতে চাও? হুম, কোনটা এটা? অ্যাজ ইট ইজ। আর কেউ কিছু বলছে না? হ্যাঁ, এক্সপেরিমেন্টাল ইজ দ্য কারেক্ট ওয়ান। ঠিক আছে, আজকে তাহলে রিসার্চের ক্লাস এই অবধি থাক। আবার আমরা নেক্সট ক্লাস করব। আরেকবার আমি অনলাইন স্টুডেন্টদের জন্য বলছি, যারা আমাদেরকে ফলো করছো নেটসেট জেআরএফ এর জন্য, অবশ্যই আমাদেরকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে জয়েন করতে পারো, ইউটিউব ভিডিওস দেখতে পারো। এছাড়া যদি তোমরা আমাদের এখানে জয়েন করতে চাও, অফলাইন ক্লাসে, অনলাইন ক্লাসে জয়েন করতে চাও, পেড ক্লাসে, তোমরা নাম্বারগুলো দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো অবশ্যই।